আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফে ইউথিও ক্যাফের আড্ডাখানায়। আজকে আমরা আড্ডা দিতে চলে আসছি আমাদের জুভেন্টাসের দুই ভাইদের সাথে। তো জুভেন্টাসের ভাই হিসেবে জিহান ভাই আছেন, যিনি জুভেন্টাস গ্রুপের অ্যাডমিন, এবং ওমর ইউসুফ ভাই। এই দুইজনের সাথে আসলে ইউজুয়ালি আমার আলোচনা। আর ইউসুফ ভাইয়ের সাথে মিলি মানে ওমর ইউসুফ ভাইয়ের সাথে আমার প্রায় সময় দেখা যায় গল্প আড্ডা এগুলো হয়, কমেন্ট টমেন্ট এগুলা শেয়ার টিয়ার আমরা আলোচনা করি। তো চিন্তা করলাম হুট করে যেহেতু নতুন সিরিজ শুরু হচ্ছে, তাই সিরিজ শুরু হওয়ার আগে আমি আসল কথা ওনাদেরকে নিয়ে একটা আড্ডায় বসতে চাচ্ছি। জুভেন্টাস যেহেতু আসল কথা লিগে সর্বোচ্চ শিরোপা হোল্ডার, শুধু তাই না, সিরিয়াতে প্রথম স্টেডিয়াম, অফিসিয়ালি নিজস্ব স্টেডিয়াম কিন্তু জুভেন্টাসই নিয়ে আসছে। তো এইসব সবকিছু মিলিয়ে আসলে জুভেন্টাস দিয়ে শুরু করছি। এবং জানি না বাংলাদেশে আসলে জুভেন্টাস ফ্যান তেমন সচরাচর পাওয়া না গেলেও জুভেন্টাস ফ্যান কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক বেশি। তো সেই হিসেবে জুভেন্টাস দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, আর মিলান দিয়েও আমরা শুরু করব। এবং আজকের আলোচনা মেনলি থাকবে হইতেছে জুভেন্টাস নিয়ে আমাদের আগামী মানে এই মৌসুমে আমাদের প্ল্যান, মানে কি আশা করছি, কি বিশ্বাস যে কি হতে পারে। এবং গত মৌসুমে আসলে থিয়াগো মোতা, মানে আমাদের সবারই একটা স্বপ্ন ছিল যে এত ওয়ার্ল্ড ক্লাস একটা কোচ জুভেন্টাস নিয়ে আসলে বড় কিছু করতে পারে। এবং সে আসলে ট্রেবল, অনেকেই যেমন আমরা মিলান ফেটা এক্সপেক্ট করেছিলাম, যে পরিমাণ খরচ করেছিল তারা ট্রেবল জিতার সম্ভাবনা ছিল, কোন জায়গায় কি মিস হয়েছে। এবং তুদোর যদিও হাই প্রোফাইল কোচ না, কিন্তু যথেষ্ট স্ট্রং মেন্টালিটি সে শো করেছে। নট অনলি দ্যাট, টুডোর যে জিনিসটা করে দেখিয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্ল্যানটা, যে তারা একটা টিম হিসেবে খেলবে এবং টিমটা ভালো করবে। একটা স্ট্রং ফাইটিং মেন্টালিটি। হ্যাঁ, ফলাফল আসছে না, কিন্তু কথা হচ্ছে ফাইটিং মেন্টালিটি কিন্তু ঠিকই চলে আসছে। এগুলো নিয়ে আলোচনায় চলে আসবো। তো জিহান ভাই এবং ওমর ইউসুফ ভাই, আপনাদের দুজনকে স্বাগত। প্রথমে আমরা যাচ্ছি জিহান ভাইয়ের কাছে। আমি জিহানুল আমিন ভুইয়া, পড়াশোনা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে এবং জুভেন্টাস ফ্যান ক্লাবের অ্যাডমিন। আমি মূলত জুভেন্টাস সাপোর্ট করি সেই 2014 সাল থেকে, যখন আমি ক্লাস 5 এর স্টুডেন্ট। এবং আমার সাপোর্টের মূল্য তো আসে বুফন থেকে, জিয়ান লুইজি বুফন, জুভেন্টাসের ক্যাপ্টেন অ্যান্ড ওয়াজ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার। সো বুফন থেকে জুভের প্রতি ভালোবাসা এবং জুভেন্টাসকে সাপোর্ট করা শুরু। সেই থেকে অনেক চড়াই উতরাই দেখা, টানা সেরিয়া জেতা, তারপর আবার 4 সিজন ধরে পিছিয়ে থাকা বা একটা সংকটময় পরিস্থিতি পার করা। জিহান ভাই, বুফন কিন্তু ওয়ান অফ মাই মানে ফেভারিট গোলকিপার বলা যায়। এবং ওয়ার্ল্ড ক্লাস, মানে আসল কথা সিরিয়া যেভাবে প্রচার পায় না, সিরিয়া যদি প্রচার পাইতো তাহলে হয়তো বুফনকে অন্য লেভেলে নিয়ে যেত। সিরিয়া প্রচারের ফলে এবং জুভেন্টাস যেভাবে আসলে চ্যাম্পিয়ন্স লিগে তেমন একটা বড় কিছু অ্যাচিভ করতে পারে নাই, দুইবার ফাইনালে যাওয়া সত্ত্বেও তারা হেরে গিয়েছে। সো আনফর্চুনেটলি বুফনকে আমরা সেই ক্যাটাগরিতে অনেকে রাখে না, কিন্তু যারা বুফনের খেলা দেখেছে, হি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস এন্ড অলওয়েজ একটা স্মাইল আছে। এখনো বয়স হয়ে গেছে, ইয়াং প্লেয়ার, মানে ইতালি কোয়ালিফাই করে না ইয়ার, কিন্তু তারপরও সে স্মাইল দিয়ে বেড়াচ্ছে, মানে হি ইজ অ্যান ইন্সপিরেশন ফর মেনি পিপল। তো এখন আমরা ওমর ইউসুফ ভাইয়ের দিকে যাই। যে ওমর ইউসুফ ভাই, আপনার আপনার জুভেন্টাস কবে থেকে ফলো করেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ মাহি। আমি এবার এসএসসি ক্যান্ডিডেট। আমি 2018-19 থেকে জুভেন্টাস ফ্যান, বেসিক্যালি দিবালা ফ্যান হিসাবে। দিবালা এই কাপে হয়ে খেলছে, ওই হিসাবে আমি জুভেন্টাসকে ভালোবাসা। তারপরে জুভেন্টাস দিবালা রোমাতে গেছে, বাট ক্লাব আর চেঞ্জ হয় না, একটাই, ওইটা হচ্ছে জুভে। ওই থেকেই আর কি জুভের প্রতি ভালোবাসার আর কি। পাওলো দিবালা মানে আরেকটা চমৎকার প্লেয়ার। মানে আমি প্রায় সময় অনেকে আমাদের গ্রুপের মধ্যে আলোচনা করি, রাইভেল ফ্যানদের মধ্যে দেখা গেছে যে জুভেন্টাস এসি মিলানে কেন আসলো না, বা যদি রাইভেল কাউকে কেনা লাগে, তাহলে আমি অনেক চিন্তা করতাম হচ্ছে বুফনের কথা। এন্ড অবভিয়াসলি পাওলো দিবালা, যখন পাওলো দিবালা ফ্রিতে চলে গেল, তখন কিন্তু আমাদের ফ্যান বেজের মধ্যে কিন্তু এই আলোচনাটা আসছিল যে হ্যাঁ, পাওলো দিবালাকে নেওয়া যায়, বেতন বেশি তো কি হয়েছে, হি ইজ ওয়ার্দি, সে বেতন বেশি হইলো তাকে নেওয়া যেত, বা এরকম কিছু আমরা আলোচনা করতাম অলওয়েজ। তো ভালো লাগলো, দুইজনই আমার খুব প্রিয় দুইটা অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে দেখে আসলে সাপোর্ট শুরু করেন। আর এইচএসসি পরীক্ষার্থী, আপনার তো পরীক্ষা চলতেছে এখন, তাহলে এখন এর মাঝখানে আমাদের সাথে অ্যাটেন্ড করছেন, বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে সিরিয়াসলি খুব ভালো লাগলো। তো আমরা তো আলোচনায় চলে যাই। তো জুভেন্টাস এবং এখন জুভেন্টাসের অবস্থান নিয়ে আপনাদের কি চিন্তাধারা? এবারে জুভেন্টাস মোটামুটি 118 মিলিয়ন স্পেন্ড করেছে ট্রান্সফার মার্কেট, যদিও ম্যাক্সিমাম তাদের আসলে এক্সিস্টিং প্লেয়ারদের উপর ট্রান্সফার করেছে, যেমন ডি গ্রেগরিওর পিছে, কালুলুর পিছে, এদের পিছে খরচ হয়েছে বেশি। কিন্তু তারপরে কিন্তু আনএক্সপেক্টেড কয়েকজন প্লেয়ার কিন্তু জুভেন্টাস কিনেছে। এবং কুপ মেইনার্স এর সাথে কিন্তু থুরাম যেহেতু ভালো জুটি ফর্ম করেছে, সো আসলে মিডফিল্ডের দিকে তাদের আসলে প্রয়োজন ছিল না। এবং তারা স্ট্রাইকার কিন্তু জোনাথন ডেভিড, কানাডিয়ান স্ট্রাইকার, যথেষ্ট ভালো ফ্রিতে পেয়ে গিয়েছে। তো আচ্ছা, একটা কমেন্ট একটা হাইলাইট করি। এক ভাইয়া লিখেছে, ভাই পডকাস্টে একটা আগুন লাগাই দিব, বলেন তো গ্রেটেস্ট ইতালিয়ান ক্লাব কোনটা?
এই টপিকস নিয়ে আমি প্রথমে আসলে আলোচনাটা করতে চাই। Obviously এটা নিয়ে Juventus. আসলে ওমর ভাই, আমার মতে অবভিয়াসলি ইউভেন্টাস, কারণ আপনি যদি একটা দেশের গ্রেটেস্ট ক্লাব বলেন, অবশ্যই আপনি ট্রফি দিয়ে বিবেচনা করবেন। তো আপনি যদি দেখেন যে লিগের কথা, অবশ্যই ইউভেন্টাস 38টা সিরিয়া জিতছে। এখন অবশ্যই আপনি বলবেন যে সিরিয়ার বেস্ট ক্লাব কোনটা, গ্রেটেস্ট ক্লাব কোনটা, অবশ্যই এটা ইউভেন্টাস হবে। আর আপনি যদি ওভারঅল ট্রফির দিকে হিসাব করেন, তাহলে ইউভেন্টাস ট্রফি জিতছে 71, মেবি 72 এরকম। আর ইউভেন্টাসের অপোনেন্ট হিসেবে আপনি যদি নেন, যে অনেকেই বলে যে ইউরোপিয়ান কম্পিটিশনে এসি মিলান ভালো করছে, 7টা ইউসিএল জিতছে, অবশ্যই এসি মিলান সেকেন্ড পজিশনে আমি থাকবো। বাট ইতালির গ্রেটেস্ট ক্লাব হচ্ছে একটাই, ওটা হচ্ছে ইউভেন্টাস। জিহান ভাই আপনারও কি একই মত? অবশ্যই 38টা স্কুডেটো। আর ইউসিএল এর সফলতার দিকটা হয়তো এসি মিলানের মতো এতটা সফলতা আসেনি, বাট আমরা যতগুলা ফাইনাল খেলছি, সেমিফাইনালে গিয়ে যে দুঃখজনক পরাজয়গুলা, সেগুলো না আসলে হয়তো ইউরোপিয়ান ক্ষেত্রেও সেই সফলতার ধারাটা বজায় থাকতো। বাট যতটুকু বলছি, ইটালিয়ান ক্ষেত্রে বা সেরিয়ার ক্ষেত্রে জুভেন্টাস অবভিয়াসলি বেস্ট ক্লাব, এই জায়গাতে কোনো ডাউট নাই, নো ম্যাচ টু আদার্স। আমার এখানে এখনো ইন্টার ফ্যান আসে নাই। ইন্টার ফ্যান যদি আসতো তাহলে কিন্তু একটা কথা বলে বসতো যে জুভেন্টাস 2টা সিরিয়া কিন্তু এক্সট্রা পেয়েছি, মানে জুভেন্টাস 2টা সিরিয়া কিন্তু স্ট্রিপ করে নিছে ইন্টার। তো এই মতামত আপনাদের কি মনে হয়, যে আপনারা কি 38টা নাকি 36টা? 36টা 38টাই বলবো। বাট কালচিওপোলির যে ঘটনাটা, ইটালিয়ান ফুটবলের জন্য যে দুঃস্বপ্ন বা দুঃস্বপ্নময় পরিস্থিতি, সেই বিষয়টা বাদ দিলেও ট্রফি তো 38টা, আলটিমেটলি তো অ্যাচিভমেন্ট, লিগ জেতা হয়েছিল বা পরবর্তী সেগুলা ব্যান করা হইলো, আলটিমেটলি জুভেন্টাসের খাতাতেই আছে। আমরা আমরা যেটুকু মানি যে 38টা ট্রফি আছে আমাদের কাছে, 38টা সিরিয়া টাইটেল জেতা হয়েছে। এখন যেটা যে অ্যাজ এ হোস্ট আসল কথা জিনিসটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তবে একটা জিনিস বলবো, জুভেন্টাস বলেন মিলান বলেন, দুটোটাই আমার কাছে সেরা লাগে। হ্যাঁ, শিরোপা যদি দেখি, যদি আমরা শিরোপা স্কুডেটো যদি দেখি, ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি দেখি, অবভিয়াসলি জুভেন্টাস এগ্রি করবো যে ইয়া দে আর দ্য বেস্ট। আর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যদি বলি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং, সেই ক্ষেত্রে বলবো এসি মিলান। সেই একটা মাত্র কারণ হচ্ছে, যখন এসি মিলান আসলে ফর্মে ছিল পরিপূর্ণ, তখন আসল কথা তাদের ব্র্যান্ডিংটা এত ভালো পর্যায়ে চলে গিয়েছিল, যেই কারণে আসল কথা এসি মিলানকে মানুষ বেশি চিনে। সো ফ্যান বেস যদি আমরা হিসাব করি, ওই যেটা আমি প্রথমের দিকে বলছিলাম, যে জুভেন্টাসের ফ্যান বেস থেকে মিলানের ফ্যান বেস একটু বড়। কারণ হচ্ছে ওই যে কাকা খেলতো, বা আপনার রোনালদিনহো মাঝখানে এসেছে, রোনালদো এসেছে, যে ব্র্যান্ডিংটা ইন্টারন্যাশনালি তারা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করেছিল। এন্ড জুভেন্টাস যেমন রিসেন্ট সময় কিন্তু গত 10 বছরের মধ্যে 2বার ফাইনাল খেলেছে, অনেকের কিন্তু মনে নেই, যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একটা বিগ সুপারস্টার খেলেছিল। এবং ওই বিষয়ে আসলে ওমর ইউসুফ ভাইয়ের সাথে প্রায় আমার আলোচনা হয়। সেটা হচ্ছে জুভেন্টাসের ব্র্যান্ডিংটা আসলে নেগেটিভ পর্যায়ে গিয়েছে কিন্তু বর্তমান এসি মিলান কোচের কারণে, মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, যে ডিফেন্সিভ ফুটবল, এত বেশি ডিফেন্সিভ ফুটবল সে খেলে ফেলেছিল, যেটা হারাম বল বলে হিসেবে সবাই আলোচনা করে। তো এই ডিফেন্সিভ ফুটবলের জন্য আসলে জুভেন্টাসের ব্র্যান্ডিংটাও কিছুটা পিছিয়ে গিয়েছে। ওয়াইরাস জুভেন্টাসের নিজস্ব স্টেডিয়াম, জার্সি তো অবশ্যই, এবং ক্লাব মোটামুটি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মালিকের উপর নির্ভর করে কিন্তু জুভেন্টাস চলে না, তারা নিজেদের ক্লাব রেভিনিউর উপরই চলে। কিন্তু এই গত মৌসুমে তারা একমাত্র নেগেটিভ রেভিনিউতে গিয়েছে। অপর পাশে এসি মিলানের অবস্থাটা এরকম হয়ে গিয়েছে যে গ্লোবাল ব্র্যান্ডিং, ফেসবুক ব্র্যান্ডিং, সোশ্যাল ব্র্যান্ডিং এবং জার্সি সেলিং সবকিছু মিলিয়ে দেখা গেছে যে তাদের আসলে ব্র্যান্ডিংটার কারণে এসি মিলানের ফ্যান বেসটাও বড় হয়ে গেছে। যে ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় এসি মিলানকেও বলে রাখতে পারি যে হ্যাঁ, সিরিয়ার সবচেয়ে বেস্ট ক্লাব কোনটা, এসি মিলান। তো এটা নিয়ে আসলে তর্ক বিতর্ক থাকবেই। সো আমাদের আসলে স্ট্যাটিস্টিক যদি হিসাব করি, মানে শিরোপা কাউন্ট যদি হিসাব করি, আমি আপনাদের সাথে এগ্রি যে আসলে জুভেন্টাসকে আমাদের সেরা ক্লাব ধরতেই হবে। ঠিক আছে, তারপরে আরেক ভাইয়া কমেন্ট করেছে, সেটা হচ্ছে ইতালিয়ান সেরা ক্লাব আমাদের যদি, হ্যাঁ ওই যে আমি কথাটা বললাম, জুভের মতো টাকা খরচ করতে পারতাম তাহলে ইউসিএল 12 থেকে 14টা হতো। ওই আমি এটার উত্তর দিয়ে দিয়েছি। তারপর আপনাদের দুজনের কাছে প্রশ্নটা করব যে হ্যাঁ, আমাদের আসলে গ্লোবাল ব্র্যান্ডিংটা বেশি হওয়াতে কিন্তু সেই অনুসারে টাকা খরচটা কিন্তু আমরা ভুল জায়গায় করেছি। যেমন আমাদের ওয়েজ মানি ছিল একসময় হাইয়েস্ট, বার্লুস্কনির শেষের দিকে হাইয়েস্ট ছিল, যে জিনিসটা জুভেন্টাসে আসলে বেপে মেরোতে থাকার ফলে, এই স্যালারি ক্যাপ ইউজ করার ফলে কিন্তু তারা আসল কথা প্রচুর টাকা কামাই করতে পেরেছে, এবং যেটার কারণেই কিন্তু রোনালদো মতো সুপারস্টারকে কিনতে পেরেছে। হোপফুলি আমি ঠিক বলেছি, কি বলেন? জিহান ভাইয়ের কাছে আগে প্রশ্নটা নিয়ে যাই। মিলানের কথা যদি আপনার কথা মতো বলতে, যে মিলান হ্যাড সাম ফ্যান্টাস্টিক প্লেয়ার্স, মালদিনি, ইব্রাহিমোভিচ এন্ড কস্তা কুর্তা এন্ড মেনি আদার। সো এই ধরনের। আর জুভেন্টাসের কথা যদি বলেন, টাকা খরচের কথাটা, জুভেন্টাসের যে খুব বেশি টাকা খরচ করার সক্ষমতা আছে তাও কিন্তু না। বর্তমানে যে আরব কান্ট্রি থেকে যে ইনভেস্টমেন্ট গুলো আসতেছে, ম্যান সিটি বা অন্যান্য জায়গাতে, সেই ধরনের ইনভেস্টমেন্ট জুভেন্টাস করতে পারতেছে না। হয়তো অনেকে ভাবতেছে যে এলকান গ্রুপ বা ফেরারি গ্রুপের সাথে জুভেন্টাসের মালিকানা একটা সম্পর্ক আছে, বাট জুভেন্টাস কিন্তু নিজের রেভিনিউ দিয়ে চলতেছে, বা ইটালিয়ান লিগের যেই
নিয়ম কানুন সেই অনুযায়ী চলছে। তো খুব যে বেশি খরচ করছে সেই সুযোগটাও নেই। আর সবচেয়ে হতাশাজনক বিষয়টা আমার কাছে মনে হয় জুভেন্টাসের যে ইনভেস্টমেন্ট গুলো, রোনালদোর উপর এত বড় ইনভেস্টমেন্ট, তারপর ডিলিটের উপর ইনভেস্টমেন্ট, তারপর কুপ মাইনার্স বা ব্লাউভিচের উপর ইনভেস্টমেন্ট, সবগুলো ফেল করছে, যেটা অবশ্যই হতাশাজনক। তবে মিলান যে 12-13টা ট্রফি এই ধরনের ইনভেস্টমেন্ট করলে বা 14টার মতো পাইতো, সেই জিনিসটা আমি মনে করি না আসলে। আপনি যদি ইটালিয়ান স্ট্রাকচার গুলো দেখেন, প্রত্যেকটা টিমের ওয়েজ বিল বা টপ ক্লাব গুলা যারা আছে, ওয়েজ বিল বা ট্রান্সফার মার্কেটে খরচ প্রায় সিমিলার থাকে, খুব বেশি যে তফাৎ হয় সেটাও না। আসলে কিন্তু জুভেন্টাস কিন্তু আমরা 118 মিলিয়ন খরচ করেছে সেটা দেখছি, কিন্তু কাহিনী হচ্ছে কিন্তু জুভেন্টাস কিন্তু খরচ করার পাশাপাশি কিন্তু তারা বিক্রি করেও কিন্তু 93 মিলিয়ন কিন্তু বিক্রি করেছে। গত মৌসুমে তারা করেছিল 104 মিলিয়ন, যেখানে তারা স্পেন্ড করেছিল 93 মিলিয়ন। তো জুভেন্টাস কিন্তু আসলে বলা যায় ট্রান্সফারের দিকে বিবেচনা করলে কিন্তু প্লাস মাইনাসের মধ্যেই আছে, তেমন একটা নেগেটিভ রেভিনিউ কিন্তু তাদের নেই। তো যেটা ভাইয়া বলেন যে আসল কথা, তারা নিজেদের টাকার উপরই চলছে, তারা কিন্তু মালিকের কাছ থেকে ফিয়েট অথবা ফেরারি ওদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিচ্ছে না। যে জিনিসটা হচ্ছে সিরিয়াতে 3টা ক্লাব আছে যারা আসল কথা এই দুইটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে জুভেন্টাস, এখন বর্তমানে এসি মিলান এবং আতালান্তা। এই 3টা ক্লাব মালিকের টাকার থেকে বরং নিজেদের টাকা বেশি স্পেন্ড করে, মানে যেটা আয় করে সেটাই তারা স্পেন্ড করছে। যেমন জুভেন্টাস, আমরা এটা দেখছি যে জুভেন্টাস গত মৌসুমে 89 মিলিয়ন খরচ করেছে, এই মৌসুমে 118 মিলিয়ন ইউরো খরচ করেছে। তো অপর পাশে কিন্তু তারা কিন্তু সেলও করছে। যেমন ভ্লাহোভিচের সেলটা যদি আমরা ধরি, যে ভ্লাহোভিচকে আপনার 30 মিলিয়ন দিয়ে সেল করছে, অথবা 10 মিলিয়ন অথবা 20 মিলিয়ন দিয়ে সেল করছে, এটা কিন্তু আমরা আসলে ফেইলিওর হিসেবে দেখবো না। কারণ কি, আমরা যদি দেখি ভ্লাহোভিচ ইতিমধ্যে 4 বছর খেলে ফেলেছে, তো তাকে যে টাকা দিয়ে কেনা হয়েছে এখন কিন্তু তার প্রাইস হওয়ার কথা ছিল 12+। জুভেন্টাস আসলে কিন্তু লসে বিক্রি করতেছে না, ফেইল্ড হয়েছে, কিন্তু ফেইল্ড ট্রান্সফার থেকে তারা লাভ তুলতেছে, এবং সেই হিসেবে জুভেন্টাসের রেভিনিউ ঠিকই আছে। আর অন্যান্য যে জায়গায় ডেপথ আছে ওই ডেপথটা আসলে ক্লাবগুলোর থাকেই। তো আমি আপনার কাছে এটাই প্রশ্ন করছিলাম যে আপনি এটাকে কি হিসেবে দেখতেছেন, যে এই পজিটিভ মানে সেল করে প্লেয়ার কিনতেছে, যে জিনিসটা আসলে কথা রোনালদোকে কেনার পরে যেটা হয়েছে, জুভেন্টাস আসলে স্ট্রাকচারালি একটু পিছিয়ে গিয়েছে, এবং রোনালদো পরবর্তীতে জুভেন্টাস যেটা করতেছে সেল করতেছে সেই অনুসারে বাই করতেছে ট্রান্সফার মার্কেটে। তো আপনার কি মনে হয়, এটা ঠিক আছে ইতালিয়ান স্ট্রাকচার হিসেবে? অবশ্যই এটা আমি পজিটিভলি নিব, কারণ ইতালিয়ান ক্লাবগুলার এমনি রেভিনিউ কম, তারা ট্রান্সফার ইনভেস্ট করে কম, কিন্তু জুভেন্টাস একটু বেশি ইনভেস্ট করে বাকিদের তুলনায়। কিন্তু উনি যেটা বলছিলেন যে ইউভেন্টাসের মতো যদি এসি মিলান এরকম ইনভেস্ট করতে পারতো, তাহলে এসি মিলানের 12টা 14টা ইউসিএল থাকতো। এর সাথে আমি একমত না, কারণ সবসময় যে ইনভেস্টমেন্ট করলেই আপনি ট্রফি জিতবেন বা শিরোপা জিতবেন, এটা তো কোনো কথা নাই। অনেক সময় লাকও ব্যবহার করে না, বা অনেক কিছু আছে। যেমন আপনি যদি দেখেন আর্সেনালের দিকে, তারা তো অনেক ইনভেস্টমেন্ট করছে না। ইভেন এখন দেখেন আপনি ইতালিয়ান বিগ যে 3, এসি মিলান, 500 ইন্টার মিলিয়ন। মিলান, হ্যাঁ হ্যাঁ, ধরেন ইন্টার মিলান, এসি মিলান, জুভেন্টাসের ইনভেস্টমেন্ট মিলাইলেও তাদের সমান হচ্ছে না। বাট তারা কি ইউরোপিয়ান কম্পিটিশনে ভালো করছে না। তারপর আপনি ম্যান ইউনাইটেডের দিকে দেখেন, তারাও অনেক ইনভেস্টমেন্ট করছে, বাট তারা তো ইউসিএল এ কোয়ালিফাই করতে পারতেছে না। সবসময় যে আপনি ইনভেস্টমেন্ট করবেন বা ইনভেস্টমেন্ট করলেই যে সফলতা পাবেন এমন তো কোনো কথা নাই। প্লেয়ার আর আপনি যে খাতে ইনভেস্টমেন্ট করবেন, প্লেয়াররা তো পারফরমেন্সও করতে হবে। যেমন আমরা যদি দেখি, আমরা লাস্ট সিজনে কোপ মাইনার্সকে 58 মিলিয়ন, ডাগলাস লুইসকে সেম 56 মিলিয়ন দিয়ে আমরা কিনছি, বাট দুইজনে ফ্লপ গেছে। হ্যাঁ, ডগলাস লুইস আসলে একটা চমৎকার রকম একটা ফ্লপ প্লেয়ার। মানে আসল কথা হচ্ছে যে এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে জুভেন্টাস শিরোপা জিতছে নাকি না ওইটা বিষয় না। কথা হচ্ছে ওই যে জিহান ভাই যে কথাটা বলেছে, যে জুভেন্টাস ইতিমধ্যে কিন্তু সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে। আনফরচুনেট ফর দেম যে আসল কথা প্রতিবার তারা জিততে পারেনি। জয় তো একজন পাবে, খেলে এখন আসল কথা 64টা দল, 64টা দলই তো আর জিতবে না, একটা দলই জিতবে। মিলান, হ্যাঁ মিলান ওয়াজ গ্রেট টিম, যেই টিমটা আসলে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, দ্যাট ওয়াজ পাস নাও। আসল কথা খরচ করলেই জিততে পারবে এই কথাটা আসলে ভুল, আবার খরচ করলেও জিততে পারবে সেটাও কিন্তু একটা জিনিস ঠিক। জুভেন্টাস যেভাবে খরচ করেছে, তারা আসল কথা ট্রেবল জিতার জন্য খরচ করে নেই, এটা মানে আমার পার্সোনাল অভিমত। তারা যেটা করেছে স্ট্রাকচারালি নিজেকে স্ট্রং করার চেষ্টা করেছে, যে এই সিজন না নেক্সট সিজন, এই সিজন না নেক্সট সিজন। এর মধ্যে আসল কথা থিয়াগো মোতা, এই যে এই টপিকটা আমি আসলাম, থিয়াগো মোতাকে নেওয়াই হয়েছিল জুভেন্টাসকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য, যেটা আসলে একটা বড় ফেইলিয়ার হয়ে গিয়েছে। থিয়াগো মোতা স্টার্টিংটা কিন্তু ছিল চমৎকার, মানে প্রথম 8 ম্যাচে সম্ভবত কোনো গোল খায় নাই, হুট করে প্রবাবলি ইন্টার মিলানের সাথে 4-4 করে ড্র। ওর আগ পর্যন্ত কিন্তু জুভেন্টাস সিরিয়াতে কোনো গোল খায় নাই। চ্যাম্পিয়ন্স লিগেও সম্ভাব্য ক্লাব ব্রুজের কাছে 1-1 গোলে ড্র করেছিল। তো টোটাল 2 মান্থ কিন্তু টানা থিয়াগো মোতার দল কিন্তু ভালো খেলেছিল, হুট করে তারা খেয়ে হারায় ফেলে। কুপমেনাসও ফ্লপ যায়, এবং ডাগলাস লুইস মানে তার ওয়াইফ, মানে গার্লফ্রেন্ড অর ওয়াইফ, আই ডোন্ট নো, আই এম নট শিওর। তো ওর সাথে গন্ডগোল হয়ে যাওয়ার ফলে তাদের ব্রেকআপ হয়ে যায়। তারপরে যেটা হয়, অনেক ঝামেলা পরে ডাগলাস লুইস একদম কমপ্লিটলি হারায় গেল। তো এই দুইটা প্লেয়ার হুট করে ফ্লপ যাওয়াতে, এন্ড সম্ভবত সাভোনার ইনজুরি, তো 3টা বড় বড় প্লেয়ার যখন হুট করে চলে যায়,
এবং ক্যাম্বিয়াসও লেফট উইং এ শিফট করে ফ্রম রাইট উইং, তখনই কিন্তু জুভেন্টাসের আসল কথা আগের ফর্ম থেকে নিজেকে হারায় ফেলে। এটা জাস্ট আমার পার্সোনাল অভিমত। জিহান ভাই কি মনে করেন যে এটার জন্যই আমরা জুভেন্টাসকে আসলে একটু ব্যাক ফুটে দেখতেছি? ব্যাকফুটে থাকার কারণটা যদি বলতে চাই সোহেল ভাই, আমার মতো হচ্ছে জুভেন্টাসের প্রজেক্ট গুলো ফেল করা। প্রথমে সারি আসলেন, আলেগ্রিস যাওয়ার পর সারি হয়তো ডোমেস্টিক্যালি ভালো করলো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ফ্লপ গেল। তারপর তারা শেক করা হইলে পরের সিজনে পিরলো আসে। পিরলোর হাতেও একটা প্রজেক্ট ছিল, পিরলো তার প্রজেক্টটা সেটাও ব্যাকফায়ার করে, প্রজেক্টটা কাজে লাগে নাই। তারপর থিয়াগো মোত্তা ক্ষেত্রে 2-7-2 আমরা খুব সম্ভাবনাময় একটা আশার আলো দেখতেছিলাম যে জুভেন্টাস হয়তো এবার ভালো কিছু করবে, কয়েকটা সিজন খারাপ করছে, এবার ভালো কিছু করতে পারে থিয়াগো মোট্টার আন্ডারে। বাট থিয়াগো মোট্টা আসলো, ইনভেস্ট করলো, সেটাও ফ্লপ গেল। আমার মনে হচ্ছে যে এই কয়েকটা সিজন ধরে ফেল করা যে মূল কারণ সেটা হচ্ছে যে প্লেয়ারদের ইনজুরি। আলেগ্রি একটা সিজন কাটায় গেল, সে জায়গাতে অনেকগুলো ইম্পর্টেন্ট প্লেয়ার ইনজুর্ড। মোটটা একটা সিজন কাটাইলো, সেখানে দেখা গেছে পুরো সিজন জুভেন্টাস ব্রেমারকে পায় না, এবং আদার অনেক প্লেয়ার হচ্ছে যে ইনজুর্ড। সেখানে তুরাম ইনজুর্ড ছিল, কাবাল ইনজুর্ড ছিল, অনেক প্লেয়ার ইনজুর্ড ছিল। তো আমার মতে যে ফ্লপটা হচ্ছে বা প্রজেক্ট গুলো ফেল করতেছে, এটাই হচ্ছে জুভেন্টাসের জন্য মূল হতাশার কারণ। বা জুভেন্টাস যে টপ লেভেলে কম্পিট করতে পারতেছে না সেরকম। আর আপনি যেটা বললেন যে খরচের ব্যাপারটা, বর্তমান মার্কেট অনুযায়ী এই ট্রান্সফার খরচগুলা খুবই কম। আপনি ম্যান সিটির দিকে তাকান, ম্যান সিটি একটা প্লেয়ার কিনতেছে 100 মিলিয়ন দিয়ে, আর জুভেন্টাস পুরো সিজনে সেল করতেছে 90 মিলিয়ন, টোটাল খরচ করতেছে 118 মিলিয়ন, এই টাইপের। তো বিষয়টা খুবই কম, বা ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করার জন্য বিষয়টা খুবই নগণ্য আমার যতটুকু মনে হয়। বা আরো একটু মাঝখানে একটু ভেটে দেই, আমরা ম্যান সিটি বা আর্সেনালের দিকে না যাই, বর্নেমাউথ মোটামুটি 84 মিলিয়ন খরচ করে ফেলেছে। তারা রিসেন্টলি আজকেই একটা নিউজ পেলাম আমিনকে কিনেছে, ঠিক আছে, আমিন আদলি। তো তার পিছে 49 মিলিয়ন খরচ করেছে, ওয়ারাস বর্নেমাউথ কিন্তু মোটামুটি রেলিগেশন ব্যাটলার বলা যায়। যেমন ইপিএল এর কিছু মিড টেবিল ক্লাব বা রিলিগেশন জোনের ক্লাবগুলো যা খরচ করে, আমাদের ইতালিয়ান বিগ থ্রিও তা খরচ করতে পারে না মাঝে মাঝে, বা আয়ও করতে পারে না। যেমন ইন্টার মিলান লাস্ট সিজনে 80 মিলিয়নের মতো আয় করছে, বাট ওইদিকে সান্ডারল্যান্ড চ্যাম্পিয়নশিপ থেকে এসেই থার্ড হয়েছে মেবি, তারা আয় করছে 130 মিলিয়নের মতো। আপনি অনেক গ্যাপ। আর আর আপনি তো বলছিলেন যে ইয়ার কথা, মানে থিয়াগো মোত্তা ফ্লপ যাওয়ার কথা। থিয়াগো মোত্তার ফ্লপ যাওয়ার তিনটা কারণ, একটা হচ্ছে যে ব্রেমারের ইনজুরি, কাবাল, আর হচ্ছে ব্লাউভিজের অফার। ইভেন দা টিমটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আপনার যদি স্ট্রাইকার গোল না করে, দিন শেষে স্ট্রাইকারকেই গোল করতে হবে। কিন্তু আমরা যদি গত সিজনে দেখি, ব্লাহোভিচ অনেকগুলো ইজি চান্স মিস করছে, প্রায় 7-8টার মতো গোল করছে। ব্লাহোভিচ যদি সাইন করতো, থিয়াগো মোত্তাও সাইন করতো আমার মতে। আর ইনজুরি একটা কারণ, অনেক প্লেয়ারকে ইম্পর্টেন্ট ম্যাচে পায় নাই থিয়াগো মোত্তা। আর থিয়াগো মোত্তা প্লেয়ারদের সাথে তার দূরত্ব বেড়ে গেছিল, ড্রেসিং রুম অনেক সমস্যা হয়েছিল, ইএলডির সাথে ঝামেলা চলতেছিল মোত্তার। এগুলো একটা কারণ আর কি থিয়াগো মোত্তার ফ্লপ যাওয়া। থিয়াগো মোত্তা আসলে ইতিহাস, সুতরাং থিয়াগো মোত্তা নিয়ে গল্প না করাটাই বেটার। তো এইবারের মৌসুমে নাপোলি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, আপনাদের লেজেন্ড কোন্তেকে নিয়ে নাপোলি চ্যাম্পিয়ন হয়েছে। তো কোন্তে আসলে জুভেন্টাসকে মানে অন্য লেভেলে নিয়ে গেছে, এটা আমার বলতে হয়। তো কোন্তে নাপোলিতে দ্বিতীয় মৌসুম পর্যন্ত স্টে করছে। এখানে একজন অলরেডি কথাটা বলেছে, নাপোলি ইউসিএল জয় করার মতো দল সোহেল ভাই নাপোলি কেমন করবে। তো ওইটা থেকে আমি আসলে বলি, কিন্তু জুভেন্টাসকে নিয়ে ট্রাই করেছিল এবং পিরলোর ফুল ফর্ম পিরলোকে নিয়ে ট্রাই করেছিল, কিন্তু আনফরচুনেটলি রেজাল্ট করতে পারেনি। তারপর হ্যাঁ ইন্টার মিলানে যায়, ইন্টার মিলান নিয়েও কিছু করতে পারে নাই। চেলসিতে প্রচুর টাকা খরচ করে, সেখানেও কিছু করতে পারে নাই। টটেনহামেও খরচ করে, সেখানেও কিছু করতে পারে নাই। সেখানে অপর পাশে নাপোলিতে সেকেন্ড সিজন খেলতেছে সে, ওয়ারেজ নাপোলিতে সে কিন্তু এই মৌসুম কোনো খরচই করলো না। মানে কন্তের জন্য তো এটা একটা আনইউজুয়াল একটা বিষয়। আপনারা জুভেন্টাস ফ্যান হিসেবে কি মনে করেন, নাপোলিকে এবারে চ্যাম্পিয়ন্স লিগে কিছু করতে পারবে নাকি না? নাপোলি রিসেন্টলি ইটালিয়ান দিক থেকে বেশ সফল একটা ক্লাব। ফারাজকেলিয়ার এই পারফরমেন্সটা ছিল, তারা ইউসিএল একটা সফলতাই বলা যায় তাদের জন্য। আর তারা আলটিমেটলি লাকি, কেভিন ডি ব্রুইনের মতো প্লেয়ারকে ফ্রিতে সাইনিং করে ফেললো, স্কট ম্যাকটমিনির মতো প্লেয়ার তাদের ক্লাবে আছে। বা আপনি যদি বলেন যে কন্তের বিষয়টা, কন্তে কিন্তু জুভেন্টাসকে গুছায় রাখছিল। 2013 সালে ক্লাব ছাড়ার পর আলেগ্রির যে সফলতাটা কেন সফলতাটা আসছিল, কারণ কন্তে একটা গুছানো জুভেন্টাস দিয়ে গেছিল। জুভেন্টাস যে ইম্পর্টেন্ট পিসগুলো মূলত কন্তের সাজানো ছিল। আলেগ্রি এসে সেই কন্তের সেই স্ট্রাকচারটা পাইছে, আর জুভেন্টাসকে নিয়ে সফল হয়েছে। কন্তে ইজ এ লেজেন্ডারি কোচ, তো নেপোলির জন্য অবশ্যই এটা প্লাস পয়েন্ট যে কন্তের মতো একজন কোচকে তারা পাইছে। যদিও কন্তের জুভেন্টাস আসার একটা রিউমার আমরা শুনছিলাম, আনফরচুনেট যে কন্তে জুভেন্টাসে আসে নাই, সে নেপোলিতে স্টে করতেছে। এন্ড আমার মতে লুকাকু, দেন স্কট ম্যাকটমিনে, তারপর কেভিন ডি ব্রুইনা যে আসলো, অবশ্যই নাপোলি একটা ভালো দল। বাট নাপোলি বেশ কিছু তাদের বিগ প্লেয়ার সেল করছে, যেমন ফারাজকেলিয়া, কিম মিনজে। বাট আমার মনে হয় যে নাপোলি টিমটা হয়তো ডোমেস্টিক্যালি ভালো করবে, চ্যাম্পিয়ন্স লিগেও ভালো ফাইট দিবে। বাট
চ্যাম্পিয়ন্স লিগ জয় করার মতো দল আসলে না নাপোলি, আমার যতটুকু মনে হয়। এবং আমারও সেম মতামত হয়, কারণ কি ওসিমহেনকে সেল করে তাকে রিপ্লেস করেছে লোরেনজো লুকাকে দিয়ে। ওয়েল, এরপরে আমরা যেটা দেখলাম কোয়েসা কোয়ারেসকেলিয়াকে রিপ্লেস করেছে আরো 20 মিলিয়নের একটা উইঙ্গারকে দিয়ে। সো নাপোলি আসল কথা রিপ্লেসমেন্টটা কেন জানি ডাউনগ্রেড হয়েছে। এক গেল এটা, দুই হচ্ছে এখন চলে যাবো ওমর ইউসুফ ভাইয়ের কাছে। তো আপনার অপ্রিয় অ্যালেগ্রি কিন্তু বর্তমানে মিলান কোচ, এবং মিলান এবারে ইতিহাস তৈরি করেছে যে এসি মিলান বিকাম আ সেলিং ক্লাব। ফাইনালি এসি মিলানও ওই দলে যোগ দিয়ে দিয়েছে সেলিং ক্লাব হিসেবে। তারা প্লেয়ার কেনা থেকে 200 মিলিয়ন ইউরো মোটামুটি সেল করেছে। তো আপনার কি মনে হয় অ্যালেগ্রি জুভেন্টাসে গিয়েও কিন্তু সেম পরিস্থিতিতে পড়েছিল, সমানে প্লেয়ার বিক্রি করে দিয়েছে, ওই যে রোনালদোকেও বিক্রি করে দিয়েছিল, প্লাস ওই মোমেন্টে কিন্তু অনেকগুলো প্লেয়ার ক্লাব লিভ নিয়েছে। তো অ্যালেগ্রি তখন কিন্তু হারাম বলের মাধ্যমে কিন্তু জুভেন্টাসকে শেষ করে দিয়েছে। আর জাস্ট এটা একটু আলোচনা, যেহেতু আমি একটা মিলান ফ্যান তাই ভালোবাসা থেকে একটু আপনার কাছে প্রশ্নটা করি, আপনার কি মনে হয় অ্যালেগ্রি কেমন করবে? অবশ্যই আপনি যদি দেখেন, যখন রোনালদো ইউভেন্টাস থেকে চলে যায় তখন কিন্তু রোনালদো রিপ্লেসমেন্ট হিসেবে ব্লাহোভিচকে কিনা হয়। ব্লাহোভিচ ধরেন প্লফে গেল, তারপরে দিবালা চলে গেল, কোনো রিপ্লেসমেন্ট পাইলাম না আমরা। এখন আপনি যদি আপনার এসি মিলানের দিকে দেখি, আমরা এসি মিলানে রেঞ্জার চলে গেছে, কিন্তু মিডফিল্ডে আপনারা যথেষ্ট ভালো মিডফিল্ড এই সিজনে আমি যদি ধরি, এসি মিলান মিডফিল্ডটা ভালো। যেমন লুকা মদ্রিচ আছে, জশারি আছে, তারপর হচ্ছে আমার তো সবচেয়ে সারপ্রাইজিং লাগছে হচ্ছে রিকির সাইনিংটা। অবশ্যই আলেগ্রি ভালো করবে আমার মতে, এসি মিলানের মিডফিল্ডও ভালো, আর স্ট্রাইকার তো জিমেনেস আছেই। অবশ্যই আলেগ্রি আমার মতে টপ 4-এ থাকবে। আমরা যদি কত জনে দেখি, ইন্টার মিলান, এসি মিলান, আতালান্তা বা বলোনিয়া সবাই কিন্তু ইউসিএল খেলছে। বাট আমরা নেপোলির দিকে তাকালে দেখেন নেপোলির ম্যাচ ছিল কম, প্লেয়াররা ইনজুরিতে পড়ছে কম, এটা একটা অ্যাডভান্টেজ দিচ্ছে তাদেরকে শিরোপা জয়ের জন্য। সেম সেম যদি আমরা এবার দেখি, সেম কাহিনী হচ্ছে এসি মিলানের সাথে। এসি মিলানের তেমন কোনো বিগ ম্যাচ নাই, কোপা ইতালিয়া আছে আর সুপার কাপ আছে। এসি মিলানোর চান্স আছে এবার শিরোপা জয় করার, কারণ ম্যাচ কম, প্লেয়াররা ইনজুরিতে পড়বে কম, ভালো ভালো প্লেয়ার পাবে বিগ ম্যাচে। অবশ্যই এটা একটা ভালো দিক এসি মিলানের জন্য। আচ্ছা, আমরা তো আসলে অন্যান্য ক্লাব নিয়ে আলোচনা করলাম, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট জুভেন্টাস? জুভেন্টাস কি করতে পারে টিউটরের আন্ডারে? জিহান ভাইয়ের কাছে যাই। আমি মনে করি এটাও একটা প্রজেক্ট, নতুন একটা ইনভেস্টমেন্ট। ইগোর তুডোর হয়তো আরো আলোচনা ছিল যে কাকে কোচ নেওয়া হয়, অন্তর্বর্তীকালীন কোচ যেহেতু ইগোর টুডোর ছিল, টুডোরের উপরেই জুভেন্টাস ক্লাব আস্থা রাখছে। তো অনেক নতুন প্লেয়ার আসতেছে, অনেক টুডোর কেমন করে বিষয়টা বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে জুভেন্টাস টিমটা এবার হয়তো স্কুডেটো জিততে পারবে না, বাট আশা করি এটা গুছানো টিম, যে টুডোর টিমটা গুছায় দেওয়া যাবে, নেক্সট সিজন গুলোর থেকে জুভেন্টাস ভালো করবে। বা যে প্রজেক্ট গুলো জুভেন্টাসে হচ্ছে, যে আলেগ্রি 1-2 সিজন থাকছে, তারপর পিরলো 1 সিজন থাকতেছে, সারি 1 সিজন থাকতেছে, এরকম কিছু হবে না। আমি আশা করতেছি যে একটা অন্তত 2-3 বছর একটা সময় দেওয়া হবে টুডোরকে, এবং বা যদি বেটার প্রজেক্ট থাকে অবশ্যই আসবে, বেটার কোচ থাকে। বাট আমি আশা করছি টিমটা একটু গুছাবে, গত সিজনের থেকে আমরা একটা বেটার টিম পাবো, একটু কি মানে প্রত্যাশা, যেটা প্রত্যাশার জায়গাটা। ওমর ইউসুফ ভাই? অবশ্যই তো আমাদের হাতে কিন্তু অপশন ছিল না তেমন। আমরা যদি যখন মোত্তাকে সেট করা হয়েছে, মানচিনির কথা বলছিল, মানচিনি আমাদের প্রজেক্ট পছন্দ হয় নাই, মানচিনি শর্ট টাইম আসবে না। তারপরে ফুলহামের কোচ মার্কো সিলভার সাথে রিমাচ ছিল, বাট পরে আসে নাই। পরে তোদের আমাদের শেষ বর্ষা ছিল, বাট তোদের লাস্ট সিজনের শেষ দিকে আমাদের কিউসি নিয়ে গেছে। আশা করি এই সিজন তোদের তা যদি মন মতো প্লেয়ার পায় তাহলে অবশ্যই ভালো করবে। তোদের ফুটবল যদি আমরা দেখি, তোদের ফুটবল হচ্ছে হাই প্রেসিং আর হচ্ছে ম্যান মার্কিং, পুরো আলেগ্রির সিস্টেম আর কি। এখন যদি তোদের ভালো ভালো প্লেয়ার পায় তাহলে অবশ্যই ভালো করবে। আর ইউভেন্টাসের দুর্বল জায়গা হচ্ছে ডিফেন্স। গত বছর আমরা ব্রেমারের ইনজুরির কারণে, কাবালের ইনজুরির কারণে আমরা বিগ ম্যাচ অনেক গোল কনসিড করছি, ইজি গোল কনসিড করছি। বাট এবার যদি ডিফেন্সে একটু ভালো ইনভেস্টমেন্ট করে আশা করি ইউভেন্টাস ভালো করবে। আর শাবিন ভাই যে কথাটা বলছিল সময়ের কথা, আমরা দেখছি যে আলেগ্রির সাথে একটা ডিল করছিল অনেক বড় অ্যামাউন্টের, কিন্তু ইউভেন্টাস টাকা দেওয়ার কারণ, মানে টাকা নিয়ে ঝামেলার কারণে কিন্তু আলেগ্রি 3 বছর রেখে দিছে। সেম ভাবে আমরা দেখছি থিয়াগো মোত্তাকে 2 বছরের জন্য আনছে, বাট আমি শক হয়েছি যে আলেগ্রিকে 3 বছর সময় দিছে, থিয়াগো মোত্তাকে এক সিজন শেষ হওয়ার আগে সেক করে দিছে। এটা একটা আমার কাছে শক লাগছে আর কি। থিয়াগো মোত্তাকে আরেকটা সিজন সময় দিতে পারতো, বা পুরো সিজনটা সময় দিতে পারতো আর কি। বাট আই হোপ তোদের আন্ডারে আমরা স্কুলে তো না জিতলো, অন্তত আমরা টপ 4-এ থাকবো, আর ইউসিএল এ অন্তত সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে যাবো। আর তোদের কিছু দুর্বলতাও আছে, যেমন আমরা দেখি বিগ ম্যাচে তোদের একটু ট্যাকটিক্সে অনেক ভুল করে, কিন্তু যেগুলো দুর্বল দলের বিপক্ষে অনেক ভালো করে। বাট বিগ ম্যাচে তার ট্যাকটিক্যালি অনেক প্রবলেম আছে, অনেক ভুলভাল ডিসিশন নেয়, যেটা আমরা রিয়াল মাদ্রিদের সাথে দেখছি। যেমন কেনান ইয়ালদিস রিয়াল মাদ্রিদের সাথে অনেক ভালো খেলছে, বাট 70 মিনিটে বা 60 মিনিটে কেন যে তারা সাব করলো এটা আমিও জানি না, বা তোদের নিজে জানি কিনা সন্দেহ আমার। মানে বিগ ম্যাচে আসলে তার ট্যাকটিক্যালি অনেক ভুল ডিসিশন। এটা আশা করি এটা ওভারকাম করে অবশ্যই ইউভেন্টাস নিয়ে ভালো একটা জায়গা যাবে। একজন ইউভেন্টাস লিজেন্ড হিসাবে সে ইউভেন্টাসকে মনে ধারণ করে, এবং সে বোঝে ইউভেন্টাসের কি দরকার বা ইউভেন্টাস ক্লাবটা আসলে কি চায়। এই জন্য আর কি আশা করি ইউভেন্টাস এবার ইগোর তোদের আন্ডারে অনেক ভালো করবে।
আপনাদের প্রথম খেলা তো হইতেছে দেখতেছি পারমার সাথে। তো পারমার সাথে কিন্তু তুদোর এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারে নাই। ঠিক আছে, গত ম্যাচে জুভেন্টাসের হয়ে কোচ হিসেবে পারমার কাছে হেরেছে। তার আগের ম্যাচ সম্ভবত মোতা ছিল, মোতা ড্র করেছিল পারমার বিরুদ্ধে, যদিও শিবু ছিল হচ্ছে তখন পারমার কোচ, এবং ক্রিশ্চিয়ান শিবু এখন ইন্টার মিলানের কোচ হয়েছে। বা ইন্টার মিলানের কথা বলতে একজন বলেছে ইন্টার মিলান টপ 4 এ থাকবে বলে মনে হচ্ছে না। এটার সঙ্গে আমি একমত। উনি যে কমেন্টটা করছে আর কি, ইন্টার মিলান টপ 4 এ থাকবে না। কারণ আপনি ইন্টার মিলানের টিমের দিকে তাকান, টিম অনেক ভালো, বাট কোচ নিয়ে তাদের সমস্যা আছে। বাট নিউ সিজন, আমার মনে হয় না যে এবার ইন্টার মিলান টপ 4 এ থাকবে। সাফিন ভাই কি মনে করেন? যেহেতু নতুন কোচ, আমার মতে ইন্টার মিলানের সময় লাগবে। টপ 4 এ আমি আশা করছি থাকবে, বাট স্কুডেটটা হয়তো পাবে না, টপ 4 এ থাকবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ক্রিশ্চিয়ান শিবু আসলে ভালো করবে। কারণ হচ্ছে আপনার ইনজাগি যে সিস্টেমে খেলাইতো, ক্রিশ্চিয়ান শিবু কিন্তু পারমার হয়ে সেম সিস্টেমে খেলাইছে 3-5-2 ফরমেশনে, এবং হাকান চালহানোগ্লু টাইপ প্লেয়ার কিন্তু ইউজুয়ালি শিবু ইউজ করে নাই। আর একজন হোল্ড আপ স্ট্রাইকার শিবুর লাগে, এবং ইন্টার মিলানে কিন্তু 2জন হোল্ড আপ স্ট্রাইকার আছে। ইতিমধ্যে থুরাম তো আছেই, আর মার্টিনেজ কিন্তু কিছুটা হোল্ড আপ স্ট্রাইকার হিসেবে কাজ করতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে জুভেন্টাস হয়তোবা মানে কি বলি, ইন্টার মিলান হয়তোবা ভালো করতেও পারে। তবে আসলে কথা সবকিছু নির্ভর করে আসলে এক্সপিরিয়েন্স এর উপর। আচ্ছা, আশিকুল ইসলাম সৈকত ভাই, সোহেল ভাইয়ের একটা ভুল ধরায় দেয়, মিলান ফেমাস কারণ 90 এবং সাল পর্যন্ত তাদের একটা মারাত্মক স্কোয়াড এবং ইউরোপিয়ান কম্পিটিশনের স্কোয়াড 11 একটা। হ্যাঁ, এটা আসল কথা ভুল ধরায় দেওয়া না, মানে এটা আসল কথা আমি আসলে এক্সপ্রেস করতে পারিনি। কথাটা আসলে সেটাই, মানে সৈকত ভাই আসলে মানে এটাই আমি বলতে চেয়েছিলাম যে একটা স্কোয়াড বানিয়েছিল, যেটা বার্লুস্কনি তার নিজের স্বপ্ন হিসেবে স্কোয়াডটা বানিয়েছিল, এবং সেটা আনচেলত্তিকে কোচ হিসেবে এনে পরিপূর্ণ সাপোর্টটা পেয়েছিল। সেই হিসেবে কিন্তু কাজটা হয়েছে, এবং বার্লুস্কনি নিজেই কিন্তু আস্তে ধীরে ক্লাবটাকে ধ্বংস করেছে। কারণ কি, সে তখন ফ্যান্টাসি নিয়ে ভোগা শুরু করছিল যে রোনালদো নাজারিও, মানে ব্রাজিলের যে R9, রোনালদোকে তাকে নিতে হবে, মানে সে এখন ওয়ার্ল্ডে সবাইকে নিবে, রোনালদিনহোকে নিতে হবে। তারা অলরেডি তাদের পাস্ট গ্লোরিতে চলে যায়। ওই করে করে কিন্তু বার্লুস্কনি আস্তে ধীরে কিন্তু এসি মিলানে ওয়েজ মানি বাড়িয়ে আস্তে ধীরে কিন্তু ধ্বংস করেছে। এবং কিছুটা ক্রেডিট দিতে হয় গ্যালিয়ানিকে। আমি আবারও ওই কথাটা বলবো যে ব্র্যান্ডিংটা, ভ্যান বাস্টেন যখন মিলানে সাইন করে, সে জানতো না আসল কথা সে কোন মিলানে সাইন করতেছে, ইন্টার মিলান আর এসি মিলান, শুধুমাত্র মিলানে সাইন করিয়েছে এই। তো এই ব্র্যান্ডিংটা কিন্তু আসলে গ্যালিয়ানি অনেক কিছুই পালন করেছে। এটা জাস্ট করবো। তবে থ্যাংক ইউ আশিকুল ইসলাম সৈকত ভাই ভুলটা ধরানোর জন্য। তো যেটা বলছিলাম, জুভেন্টাস এবং পারমা, তো জুভেন্টাস পারমা দুটোটাই সাদা কালো জার্সি, এবং জুভেন্টাস যখনই পারমার কাছে আসা কথা কিছু একটা স্টার্টিং করে মৌসুমে, জুভেন্টাস কিন্তু সেই মৌসুমে সিরিয়ে জিতে। আমি মানে জুভেন্টাসের লাস্ট যেটা উইন করেছে অ্যালিগ্রির আন্ডারে, পারমা কিন্তু তো সেই মৌসুমে কিন্তু রেলিগেশনে যায়, এবং সেই মৌসুমে কিন্তু ফার্স্ট ম্যাচ ছিল জুভেন্টাস ভার্সেস পারমার ম্যাচ। প্রথম ম্যাচে কিন্তু জুভেন্টাস 1-0 গোলে হেরে যায়। আনফর্চুনেটলি সেই সিজন কিন্তু অ্যালিগ্রি চ্যাম্পিয়ন হয়। তো এইবারও জুভেন্টাস ভার্সেস পারমার একটা ম্যাচ পড়েছে। তো আমি জাস্ট একটা হাঞ্চ থেকে বলছি, আপনাদের কাছে কি মনে হয় এবারে জুভেন্টাস সিরিয়া জিততে পারে? আমি আসলে খুব করে চাই যে ইতিহাসের পুনরাবৃত্তি হোক, বা গতবারের আলেগ্রির আন্ডারে যেরকম হয়েছিল এবারও সেরকম হোক। যেহেতু পারমা তুলনামূলকভাবে জুভেন্টাস থেকে দুর্বল টিম, আর ম্যাচটা জুভেন্টাসের হোম ম্যাচ, আমি খুব সম্ভবত হোম ম্যাচ, এবং আশা করি যে একটা জয় দ্বারা যদি শুরু করতে পারে টিম একটা পজিটিভ 5-এ থাকবে। গতবার যেরকম হারের মাধ্যমে শুরু করছিল আলেগ্রি সেই সিজনে, এইবার আশা করছি যে একটা জয়ের মাধ্যমে সিজনটা শুরু করতে পারবে জুভেন্টাস। ওমর ইউসুফ ভাই, এই সিজনে ইউভেন্টাস সিরিয়া জিতবে কিনা এটা নির্ভর করছে হচ্ছে প্লেয়ারদের উপর। আমাদের মেইন ইলেভেন কিন্তু অনেক ভালো, বাট আমাদের ব্যাকআপ প্লেয়ার নাই। বাট এই সিজনে যদি ভালো মানে প্লেয়াররা ইনজুরিতে না পড়ে বা তাদের ফর্ম ধরে রাখতে পারে, আমরা অবশ্যই চাই আমি অবশ্যই যে ইউভেন্টাস সিরিয়া জিতবে, যদি ফর্ম ভালো থাকে আর প্লেয়াররা ইনজুরিতে না পড়ে আর কি। গত সিজনে আমরা ইনজুরির কারণে আর কি আমরা ভালো করতে পারি নাই। আশা করি এই সিজনে তেমন কোনো বড় ইনজুরি পড়বে না, অবশ্যই ইউভেন্টাস সিরিয়া জিতবে ইনশাআল্লাহ। ওই যে আমার প্রিয় আশিকুল ইসলাম সৈকত ভাই অলরেডি বলে ফেলছে যে স্কুডেটো এবারে নাপোলি জিতবে, রানার্স আপ হবে জুভেন্টাস, থার্ড মিলান, ফোর্থ হবে ইন্টার। ওয়েল, একজন এই প্রেডিকশন দিয়েছে, আর আরেকজনের প্রেডিকশন হচ্ছে তুহিন তাজ, আমার এক ছোট ভাই, এসি মিলান চ্যাম্পিয়ন, নাপোলি রানার্স আপ, রোমা থার্ড, ওয়াও, জুভেন্টাস ফোর্থ, ইন্টার ফিফথ, আতালান্তা সিক্স। ওয়েল, আমি আপনাদের কাছে এই প্রশ্নে চলে আসি, রোমাতে গাসপারিনি গেল,
এই জুভেন্টাসে তো যেতে পারতো। গাসপারিনির প্রিয় ক্লাব কিন্তু ইন্টার মিলান। এখন গাসপারিনি কি ওই কারণেই জুভেন্টাসে যায় না, এটা কি একটা বড় প্রশ্ন? সে রোমাতে গেল, আপনারা কি মনে করেন রোমা এবারে কিরকম করতে পারে? জিহান ভাই। আমার মতে রোমা এই সিজন ভালো করবে। আমি টপ 4 এর প্রেডিকশনে রোমাকে রাখবো। দে হ্যাভ সাম ফ্যান্টাস্টিক প্লেয়ার্স এন্ড গাসপারিনো ইটালিয়ান লিগে বেশ সফলতা অর্জন করতেছে তার বেশ কয়েকটা সিজন ধরে, যে যতদিন ইটালিতে ছিল আটালান্টার সাথে বেশ সফলতা অর্জন করছে এবং আটালান্টাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগও ভালো করছিল। তো আমার মনে হচ্ছে যে রোমাতে সে ভালো করবে। আর জুভেন্টাসে আসার কারণে আমার মতে কোনো কার আন্ডারে, কোচের নাম মনে পড়ছে না, বাট গাসপারিনি মোস্ট প্রবাবলি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিল জুভেন্টাসের সাথে। বাট সে যেহেতু আগে থেকে রোমার সাথে কমিটেড ছিল, এই কারণে হয়তো সে জুভেন্টাসে আসতে পারে নাই। বাট আমি হোপফুল যে রোমা সিজনে ভালো করবে। আতালান্টার ব্যাপারটা যদি বলি, আতালান্টা যেহেতু গাসপারিনি নাই চলে আসছে, তাদের হয়তো টিম গোছাতে সময় লাগবে। সো দে উইল ফিনিশ ইন 5 or 6। আমার কাছে আতালান্তা কেন জানি মনে হচ্ছে যে শেষ, তারা এখন জেনোয়ার মতো হারিয়ে যাবে, মানে এটা জাস্ট আমার কাছে মনে হচ্ছে। এবং তারা কোচ হিসেবে এমন একজনকে নিয়েছে, ওয়েল আমার খুব প্রিয় একটা কোচ ছিল, কিন্তু আনফরচুনেটলি কারের বিবর্তনে সে নিজেকে হারিয়ে ফেলেছে। গত মৌসুমে সে সাউদাম্পটন থেকে স্যাকড হয়, তারপর সম্ভবত রোমাতেই সে ছিল 3 মাস থেকে, ওইখানেও সে স্যাকড হয়। আতালান্তা নিয়ে কষ্ট লাগে যে আতালান্তা আসল কথা ওয়ার্ল্ডের কাছে অ্যাটাকিং ফুটবল খেলায়, তারপর এখন আস্তে ধীরে চলে গেল, হারিয়ে গেল। তো ওই আতালান্তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে কোমো ভালো করবে। ফাব্রেগাস স্প্যানিশ কোচ, ইতালিতে এসে কোচিং করাচ্ছে, কিছুটা স্প্যানিশ ফ্লেভার, কিছুটা ইতালিয়ান ট্যাকটিক্স, তো দুটোটা মিলিয়ে কিন্তু ভালো করতেছে। এবং কোমো কিন্তু এই মৌসুমে কিন্তু খুব চমৎকার কয়েকটা ফলাফল দেখিয়েছে। 10th হয়েছিল, এবং 10th এর মধ্যে কিন্তু 49 পয়েন্টস, ইটস এ বিগ পয়েন্ট। মানে একটা প্রথমবারের মতো সিরিয়াতে খেলতে এসে, আপনার প্রথমবারের মতো এসেই তারা 10th হয়েছে। শুধু তাই না, মাঝখানে কিন্তু হুটহাট করে তারা শুধুমাত্র বড় বড় দলকে হারিয়ে দিয়েছে। তো আপনার কি মনে হয় জিহান ভাই, মানে কোমো এই মৌসুমে আবার ফাব্রিকাসকেও রেখে দিয়েছে, ইন্টার মিলানে যাওয়ার কথা ছিল, হুট করে ইন্টার মিলানে না গিয়ে রয়ে গিয়েছে কোমোতেই। তো কি মনে করেন কোমো এবারে কি করবে? আতালান্তাকে কি তারা রিপ্লেস করতে পারবে? এবং তারা কিন্তু প্লেয়ারও ধরে রেখেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোমো যখন সিরিয়াতে মানে নিচের ডিভিশন থেকে সিরিয়াতে আসলো, তখন থেকে আর কি কোমো ক্লাবটাকে প্রমিজিং মনে হচ্ছিল যে তারা একটা ডিফারেন্ট কিছু হয়তো করবে, বা সেরকম একটা ভাইব দিচ্ছিল। আর কোচ যেহেতু ফ্যাব্রিগাস আছে, তো দুই ধরনের ভাইব দেয়, ইটালিয়ান ক্লাব, ইটালিয়ান ট্যাকটিক্স, এর স্প্যানিশ ফ্লেভারও আসে। সো কোমোর ব্যাপারে আমি হোপফুল যে কোমো হয়তো ভালো করবে এই সিজনে, যেহেতু তারা প্লেয়ার রিটেইন করতেছে, কোচ রিটেইন করছে। সো হোপফুলি কোমো ভালো করবে। ওমর ইউসুফ ভাই, আপনার কাছে প্রশ্ন তাহলে আবারও যাই। আতালান্তা থেকে তো গাসপারিনি চলে গেল এস রোমাতে, তো এস রোমা কেমন করবে সেটা বলছিলেন আপনি। এস রোমা অবশ্যই ভালো করবে। আমরা কিন্তু এসি মিলান, ইন্টার মিলান, ইউভেন্টাস এবং নেপোলিকে টপে রাখতেছি, কিন্তু আমরা ভুলে যেতেছি এস রোমার কথা। এস রোমা এবার গাসপারিনি আনছে, তাদের অনেক ভালো ভালো সাইনিং হয়েছে, যেমন লাস্ট সাইনিং হচ্ছে লিওন বেইলি, ফার্গুসন, অনেকেই আনছে। ফার্গুসন হয়েছে, ইভান ফার্গুসন, গিলার্দি, ভাস্কুয়েজ, মানিনি, ওয়েস্টলে, আপনার রাইট ব্যাক ফ্লামেঙ্গো ব্রাজিলিয়ান, এরপর হচ্ছে আয়ান উই। রোমা দুইটা সাইনিং এই সিজন অনেক ভালো হয়েছে, যেমন ব্রাজিলিয়ান ওয়েস্টলে আর হচ্ছে লুকা ফার্গুসন, দুইটাই ভালো হয়েছে। আর আমরা দেখছি যে গাসপারিনির আন্ডারে অনেক ভালো করে, যেমন পাপ্পু গোমেজ গাসপারিনির আন্ডারে অনেক একটা ভালো সিজন কাটাইছে। তারপরে আমরা যদি রেতেগির দিকে তাকাই, সে জেনোয়া থেকে এসেই প্রায় 20-22টা গোল করছে। আশা করি লুকা ফার্গুসনও গাসপারিনির আন্ডারে ভালো করবে। আর অবশ্যই আমি এস রোমার টপ 4 রাখবো। আমার মনে হইতেছে যে এই সিজনে জুভেন্টাস, এসি মিলান, নাপোলি আর এস রোমা টপ 4 থাকবে, ইন্টার 5 বা 6 এ থাকবে আর কি। আতালান্তা এবার টপ 7 এ থাকতে পারবে না আমার সন্দেহ। গাসপারিনি যে টিমটা রেখে গেছে, আতালান্তা চাইলে কিন্তু আরো ভালো একটা কোচ আনতে পারতো জুরিক থেকেও, বাট আতালান্তা কেন যে সেই ঘুরে ফিরে আবার জুরিকে গেছে গেল, এটা আমি বুঝতে পারিনি। আবার আমরা দেখি যে ইতালিয়ান টিমগুলো আসলে ঘুরে ফিরে সেই কন্তে, গাসপারিনি, আলেগ্রি, তারপর হচ্ছে ইনজাগি, তারপর হচ্ছে যে সারি, মানে ঘুরে ফিরে মানে কিছু অল্প সংখ্যক কোচে আর কি পরিবর্তন হয়, মানে কোচ পরিবর্তন করলে এরাই আর কি নতুন কোচ হয় আর কি। ইটালিয়ান প্লেয়াররা যেমন আর কি সেরিয়া ছাড়তে চায় না, ইটালিয়ান ক্লাবগুলো ইটালিয়ান কোচ ছাড়তে চায় না। এটা পিছে আমি বলবো, এটা পিছে মেইন কারণটা হচ্ছে আপনার ট্রান্সফার মার্কেট ইতালিতে খুবই বাজে কন্ডিশন কিন্তু চলছে। একমাত্র এসি মিলান ব্যতীত আসল কথা কোনো ক্লাবই কিন্তু ট্রান্সফার মার্কেট তেমন একটা অ্যাক্টিভ না, সত্য কথা যেটা। এসি মিলান, বোলোনি এবং ফিওরেন্টিনা, এই 3টা ক্লাবই কিন্তু আসলে ট্রান্সফার করতে পারতেছে, যে জিনিসটা অন্যান্য, যেমন আমরা যদি ট্রান্সফার মার্কেটের দিকে যাই, জুভেন্টাস 118 বললাম ঠিকই, কিন্তু জুভেন্টাস কিন্তু আসলে সাইনিং করেছে
একজন মাত্র প্লেয়ার এই ট্রান্সফারে, সেটা হচ্ছে জোনাথন ডেভিড, তাও কি ফ্রি ট্রান্সফারে। বাদ বাকি কিন্তু ট্রান্সফার গুলো কিন্তু গত মৌসুমে মানে থিয়াগো মোতার ট্রান্সফার গুলোই কিন্তু তারা মানে লোনে আনছিল এবং অপশন টু বাই অথবা ম্যান্ডেটরি টু বাই ওদেরকে দেওয়া হয়েছে। এই যে কিন্তু কনসেকাও, ফ্রান্সিসকো কনসেকাও, তাকে আমরা অপশন টু বাই হিসেবে 28 মিলিয়ন দিয়ে কিনেছে। তারপর নিকো গঞ্জালেস, সেও কিন্তু জুভেন্টাসই ছিল, তো 24 মিলিয়ন দিয়ে কিনেছে। তারপর লয়েড কেলি, সেও কিন্তু জুভেন্টাসই ছিল লোনে, তাকে কিনেছে। তারপর ডি গ্রেগরিওর কথা তখন বলেছি, কালুলুর কথা বলেছি। এই দুইটা সাইনিং নতুন করেছে, সেটা হচ্ছে ওয়াও মারিও রাইট ব্যাক 10 মিলিয়ন দিয়ে এবং জোনাথন ডেভিড ফর ফ্রি। এই দুইটা ট্রান্সফার কিন্তু একমাত্র করেছে। তো আপনার এই গেল জুভেন্টাস। দেন আমরা আতালান্তা প্রচুর ট্রান্সফার করেছে, যদিও নতুন কোচের আন্ডারে। ইন্টার মিলানে যদি দেখি 1 2 3 4 চারজন ট্রান্সফার করেছে টোটাল 68 মিলিয়ন দিয়ে, যেখানে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে, মানে মোটামুটি ট্রেবলের দিকে চলে গিয়েছিল, সেখানে ট্রেবলে না জিতে তারা 68 মিলিয়ন স্পেন্ড করতে পেরেছে। নাপোলি কথা বলেছিলাম যে 107 খরচ করলো। বিউকেমিয়া, নাও ল্যাং ব্যতীত কিন্তু সবগুলা প্লেয়ারই কিন্তু আসল কথা লোন অথবা অপশন টু ট্রান্সফার এগুলো অ্যাক্টিভেট করেছে। বাদ বাকি এই যে দেখেন লরেনজো লুকা 9 মিলিয়ন দিয়ে লোনে এসেছে। তারপর আপনার এই যে মিলিঙ্কোভিচ সাবিচ, সেও লোনে এসেছে। মানে আপনি দেখেন ইতালিয়ান স্ট্রাকচার গুলো আসল কথা খারাপ হয়ে গিয়েছে, সত্য কথা যেটা। সেখানে মানে আমি পার্সোনালি বলবো যে ইতালিয়ানরা ইতালিয়ান ক্লাব ছাড়া তো অন্য জায়গায় যেতে পারবে না, কারণ আপনি প্লেয়ার নাই। আপনি বাইরে থেকে প্লেয়ার কিনবেন, আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে প্লেয়ার কিনবেন, আপনাকে অবভিয়াসলি 50 মিলিয়নে বেশি খরচ করতে হবে। আপনি জার্মানি থেকে প্লেয়ার কিনবেন, যাকে অ্যাপ্রোচ করবেন অন্য একটা ক্লাব কিন্তু তাকে সুন্দর করে নিয়ে চলে যাবে। এই হচ্ছে ফ্রেঞ্চ ক্লাবে যাবেন, ফ্রেঞ্চ ক্লাবে আপনি একটা প্লেয়ারের জন্য 5 মিলিয়ন অথবা 10 মিলিয়ন বিট করতেছেন, স্প্যানিশ ক্লাব তাকে 50 মিলিয়ন 20 to 30 মিলিয়ন দিয়ে নিয়ে যাচ্ছে। এই কারণে ইতালিয়ান ক্লাবগুলো কিন্তু আসল কথা ফাইট করতে পারতেছে না অন্যান্য লিগের সাথে। যে জিনিসটা আসল কথা, এটা ইতালিয়ানদেরই দোষ আমি মনে করি। তো আপনাদের কি মনে হয় এই দোষের প্রাইমারি কারণটা কি? যেমন আমার কাছে প্রাইমারি কারণ লাগে হচ্ছে নিজস্ব মাঠ নাই এবং টিভি স্পন্সরশিপ নেই। এইবারও ডেজেনকে দিয়েছে, মানে ডিএজেরএন কে দিয়েছে, যে জায়গায় ডিএজেরএন কিন্তু সাউথ ইস্ট এশিয়া রিজনে বা সাউথ এশিয়া রিজনে কিন্তু খেলা দেখায় না। তো আমরা যেমন এই যে টিভি রেভিনিউ গুলো কিন্তু আসলে ইতালিয়ান লিগ গুলো ফেইল্ড হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় মূলত ব্র্যান্ডিং। আপনি যে যেটা কথা বললেন এই সাউথ এশিয়াতে বা সাউথ ইস্ট এশিয়াতে আমরা সিরিয়া দেখতে পাচ্ছি না, আপনি বাংলাদেশে থাকেন, আপনি কোনো টিভি চ্যানেলে দেখতে পারতেছেন না সিরিয়ার খেলাগুলো, ব্র্যান্ডিং হচ্ছে না, মানুষ দেখতেছে না, সিরিয়া পিছিয়ে যাচ্ছে। আর মূলত হচ্ছে ক্লাবগুলোর ফান্ড নাই, টাকা খরচ করতেছে না। একটা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বা একটা স্প্যানিশ ক্লাব যেমন মানে টাকা খরচ করতেছে, টাকা ঢালতেছে, এই জায়গাতে ইটালিয়ান লিগ গুলো টাকাই দিতে পারতেছে না, ইনভেস্টই করতে পারতেছে না। আপনি দেখেন জুভেন্টাস এবার কি করলো, একটা ফ্রি ট্রান্সফার নিল ব্লাউভিচের জায়গাতে, আর যে আলবার্তো কস্টা সেল করে জোয়াও মারিওরে নিয়ে আসলো। তেমন কোনো সিগনিফিকেন্ট ট্রান্সফারই হয় না। এটা এত বড় একটা ক্লাব, এত ইম্প্যাক্ট, মানে ইটালিয়ান ফুটবল একটা ইম্প্যাক্ট রাখা ক্লাব, তো তারা ট্রান্সফার মার্কেটে খরচ করতে পারে না। অন্য অন্য কোনো ক্লাব গুলো তেমন সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট রাখে না। আমাদের এই কারণে লিগ পিছিয়ে যাচ্ছে। ইটালিয়ান ফুটবলের যে অধপতন, বলতে গেলে যে ইটালি বিশ্বকাপ খেলতে পারছে না, মানে টানা 2টা বিশ্বকাপ মিস করছে কেন? মূল কারণে হচ্ছে এই জায়গায় যে লিগের স্ট্রাকচারের বাজে অবস্থা, মানে ক্লাবগুলোর কাছে ফান্ড নাই, ইনভেস্টমেন্ট নাই, তাদের মার্কেটিং ভালো না। তারপর মূলত বা ইটালিয়ান ফুটবল ফেডারেশনের যে সমস্যাগুলা, ফুটবল ফেডারেশনের ভিতরে যে পলিটিক্যাল বা রাজনৈতিক ষড়যন্ত্রের যেসব খবরগুলো আসে বা শোনা যায়, সবকিছুর কারণে সবকিছুর একটা জগাখিচুড়ি একটা অবস্থা হয়ে গেছে। এই কারণে আর কি ফুটবলের ব্র্যান্ডিংও কমতেছে, ইটালিয়ান ফুটবল পিছিয়ে যাচ্ছে। ক্লাব ফুটবল বলেন, সিরিয়া ফুটবল বলেন বা ন্যাশনাল টিম বলেন, সব জায়গা থেকে মানে ইটালিয়ান ফুটবলটা আর কি পিছিয়ে যাচ্ছে। এককালে যে লেজেন্ডারি ফুটবল ইটালি খেলতো বা যে লেজেন্ডারি প্লেয়ার গুলো ছিল বা ক্লাবের যে ভালো প্লেয়ার গুলো ছিল, দেখেন রোনালদিনহো, কাকা, জিদান, সব বড় বড় প্লেয়ার ইটালিয়ান লিগে এসে খেলে। কিন্তু বর্তমানে ইটালিয়ান লিগ গুলো হচ্ছে মানে প্লেয়াররা বয়স্ক হবে, বয়স্ক ফ্রি ট্রান্সফারে আসবে, এসে শেষ করে দেওয়া যাবে। ইটালিয়ান ক্লাব গুলো হচ্ছে এরকম, মানে এরকম একটা বাজে অবস্থা হয়ে গেছে। তো মূলত এই কারণেই ইটালিয়ান ফুটবলের এই দুরবস্থা বা সংকটময় পরিস্থিতি। চমৎকার কয়েকটা পয়েন্ট, চমৎকার কয়েকটা পয়েন্ট, আমার কাছে ভালো লাগলো। অলরেডি আপনার একটা বিগ ফ্যান, উনি বলেও দিয়েছে যে জিহান দারুণ কথা বলেন। জিহান আসলে কিন্তু ভালো কথা বলছেন যে ব্র্যান্ডিংটা একটা ইম্পর্টেন্ট বিষয়। Yes, he is one of my friend. He is excellent commentator এবং ফুটবল সম্পর্কে অসাধারণ জ্ঞান রাখে। সোহেল ভাই, আমি মনে করি আপনি যদি একদিন ইকবাল মাহমুদকে যদি কোনো পডকাস্টে রাখতে পারেন, তো আমাদের যে কালচিও পেজের যে ফলোয়ার্সরা আছে তারা ফুটবল সম্পর্কে অনেক কিছু জানতে পারবে বা আলোচনার ক্ষেত্রে নতুন কিছু পয়েন্ট বা নতুন কিছু চিন্তাধারা রাখতে পারবে। সে কমেন্ট্রিতে অসাধারণ এবং তার ফুটবল জ্ঞান অসাধারণ। বাহ, ইনশাআল্লাহ তাহলে আমরা নেক্সট ইয়াতে ওনাকে রাখার চেষ্টা করব। ইকবাল মাহমুদ ভাই, আপনি কি বলেন? যদি আপনি চান আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাকে নিব প্রথম সিরিয়া খেলা শেষ হওয়ার পরে, নাকি আপনি আরো আগে আসতে চান? যেমন আমার কালকে প্ল্যান হচ্ছে আসলে মিলান সমর্থকদের নিয়ে আলোচনা করা। মানে আমার আসল কথা এসি মিলান, মানে কিছুটা বলা যায় এসি মিলান পেজই হয়ে গেছে, ক্যালচিও ক্যাফে হইলো,
দেখা যায় যে এসি মিলান ফ্যান বেসে আসল কথা এই পেজ ফলো করতেছে বেশি। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কালকে আপনি যদি চান আমরা কালকে আলোচনায় আসতে পারি। আমরা আর একটা টিম নিয়ে আলোচনা করব, তারপরে আমি চলে যাব হচ্ছে একটু ন্যাশনাল টিমের ক্ষেত্রে। সেটা হচ্ছে লাৎসিও। তো লাৎসিও নিয়ে আপনাদের কি ধারণা? আমরা কিন্তু আসল কথা রোমা নিয়ে আলোচনা করেছি, মিলান, জুভেন্টাস, আতালান্তা, নাপোলি, কিন্তু লাৎসিও কিন্তু গত মৌসুমে কিন্তু ভালো চমক দেখিয়েছে। ইউরোপা লিগ যারা যারা ফলো করেন তারা কিন্তু জানে যে লাৎসিও কিন্তু রানার্স আপ হয়েছিল ইউরোপা লিগে। মোটামুটি পুরা 8টা ম্যাচ আনবিটেন ছিল লাৎসিও, এবং আনফরচুনেটলি তারা একটা ম্যাচে একটা রেফারি ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু বাদ করে দেয়। তো আমাকে কাছে কেন জানি মনে হচ্ছে লাৎসিও কিন্তু টিমটাকে ধরে রেখেছে। আমি কিন্তু এখানে লাৎসিও ট্রান্সফারটা দেখাইলাম যে লাৎসিও নতুন প্লেয়ার কিনেছে, রবেলাকে, টাভারেস, পেরেগ্রিনি এবং দেলে বাশিরু। আর প্লেয়ার সেল করেছে শুধুমাত্র সুনা। তো সোনার জায়গায় অলরেডি বাশিরুকে নিয়ে নিয়েছে, কাসালের জায়গায় আরেকজন মিডফিল্ডারকে নিয়ে নিয়েছে। তো তারা আসলে কাভার করেছে, তারা মোটামুটি দেখা গেছে যে দলটাকে সেম রেখেছে। অপর পাশে তাদের কোচ কিন্তু বর্তমানে সারি। তো সারির আন্ডারে লাৎসিও কিন্তু একবার হিট খেয়েছিল, সরি নাপোলি একবার হিট খেয়েছিল। আবার সেই লাৎসিও কি করে এটা কিন্তু একটা বড় বিষয়। মানে আমি হোপফুল যে লাৎসিও এবারে কিন্তু ভালো কিছু করতে পারে। কি মনে করেন আপনারা দুজন? লাৎসিও এবারে আপনারা যদি ট্রান্সফার মার্কেটে দেখেন, লাৎসিও কিন্তু তেমন একটা খরচ করে নাই এবার ট্রান্সফার মার্কেটে। তারা বানলিকে শরীফের লাস্ট কোচ কে ছিল লাৎসিওর? বানলি না? হ্যাঁ হ্যাঁ, বানলি ছিল। হ্যাঁ, ওরে চেক করার পর সারি আনছে। সারি এখন কিন্তু লাৎসিও ট্রান্সফার মার্কেটে তেমন ভালো করতে পারে না, বাট আশা করি গাসপারিনি কোনো ম্যাজিক দেখাবে এবং লাৎসিও ভালো কিছু করবে। আমার মতে গাসপারিনি হচ্ছে হোপ, মানে যদি লাৎসিওর কিছু করতে হয় গাসপারিনিরই করতে হবে। মানে লাৎসিওর ব্যাপারে দেখতেছি যে টোটাল এভারেজ টিম, এজ এভারেজ টিম, মানে গেম চেঞ্জার প্লেয়ার বা মোমেন্ট চেঞ্জ করে দিবে, একাই একটা ম্যাচ জিতায় নিয়ে আসবে এরকম প্লেয়ার কম। টোটালি লাৎসিওতে যে ধরনের প্লেয়াররা আছে তারা এভারেজ প্লেয়ার। যদি গাসপারিনির ম্যাজিক কাজ করে বা গাসপারিনি কিছু এক্সট্রাঅর্ডিনারি করতে পারে তাইলে লাৎসিওর ক্লিক করার পসিবিলিটি আছে। বাট আমার মতে যে যেহেতু মানে প্লেয়ার সংকট বা খুব বিগ প্লেয়ার কেউ তেমন লাৎসিওতে নাই, সো তারা হয়তো টপ 4-এ থাকতে পারবে না, বা টপে বা ইউরোপিয়ান কম্পিটিশন হয়তো থাকবে, বাট টপ 4-এ শেষ করতে পারবে না। বোলোনিয়া নিয়ে মতামত কি আপনাদের? বলোনিয়া মোটামুটি ভালো সেল করছে, রিকার্ডো কালাফিওরি, ফার্গুসন, কিছু প্লেয়ার বের করছে। তারা মোত্তার আন্ডারে ভালো করতেছিল, বাট মোত্তা যাওয়ার পর সেই যে আগের লেভেলটা সেটা হয়তো ধরে রাখতে পারতেছে না। এটাই। কিন্তু তারা কিন্তু একটা চমৎকার জিনিস করে, প্রতি মৌসুমে তাদের মেইন 2টা প্লেয়ারকে মানে বিক্রি করে দেয়, তারপরে কিন্তু তারা আবার নতুন প্লেয়ার তৈরি করে নেয়। যেমন গত মৌসুমে ক্যালাফিওরিকে সেল করছে, তারপর হচ্ছে জার্কসিকে সেল করেছে। এর বদলে গত মৌসুমে অ্যান্ডোই হিট খেয়েছে এবং বিউকিমা। তো বিউকিমাকে অলরেডি 31 মিলিয়ন দিয়ে সেল করেছে এবং অ্যান্ডোইকেও কিন্তু 42 মিলিয়ন দিয়ে সেল করেছে। তো দেখেন এইবারে কিন্তু তারা কিন্তু কিনে ফেলেছে ভিতিককে, একটা আননোন সেন্টার ব্যাক। যদিও আমি একে ফলো করি। স্পার্তা প্রাহা কিন্তু সম্ভাব্য আতালান্তার সাথে খেলেছিল একটা ম্যাচ। ওই ম্যাচের মধ্যে আতালান্তা খুবই খুবই কষ্টে জয় পায় লাস্টে। এবং স্পার্তা প্রাহার আরেকটা ম্যাচ দেখেছিলাম, সেটা হচ্ছে আপনার সম্ভাব্য লাইপজিগের সাথে, আরবি লাইপজিগের সাথে, না না না, আরবি লাইপজিগ না, স্টুটগার্টের সাথে। স্টুটগার্টের সাথে তারা 3-3 গোলে ড্র করে। সেখানে কিন্তু ভিত্তিক ম্যান অফ দ্য ম্যাচ, সে কিন্তু কোনো গোল দেয় নাই, সেখানে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, যেখানে 3-3 গোলে ড্র হয়। তো ভিত্তিক মানে যথেষ্ট স্ট্রং একটা ডিফেন্ডার। আমি বোলোনিয়া মানে আরেকটা ডিফেন্ডার কিনে ফেললো, যেটা আমি মনে করি সে আগামী বছর ভালো করবে। আর মিডফিল্ডার জর্তিয়া কিন্তু অনেকদিন ধরে আলোচনা চলতেছিল, রাইট উইং ব্যাক হিসেবে খেলতে পারে, জর্তিয়াকে নিয়ে আলোচনা চলতেছিল, সে এসে পড়েছে। আমাদের অনেকেরই প্রিয় ফ্লপ বার্নার্ডেস্কি, মানে ইতালি যারা ফ্যান, সে এসেছে এবং ইমোবিলে ব্যাক করেছে এজ এ স্ট্রাইকার হিসেবে। তো আমার কাছে কেন জানি মনে হইতেছে বোলোনিয়া এবার আরেকবার একটা চমক দেখাইতে পারে। কি মনে করেন আপনারা দুজন? অবশ্যই বলোনিয়া চমক দেবে, কারণ বলোনিয়ার যে দুইটা সাইনিং হচ্ছে বাংলাদেশি আর হচ্ছে ইমোবিলে। আর বলোনিয়ার টিম আবার স্ট্রাইকার তাদের আছে যে অর্সোলিনি আছে, তারপরে হচ্ছে আর্জেন্টাইন ক্যাস্ট্রো, সম্ভবত ক্যাস্ট্রো। হ্যাঁ, সান্তিয়াগো কাস্ট্রো ক্যাস্ট্রো হ্যাঁ, অনেক ভালো করছে আশা করি। আর ভিনসেন্ট ইতালিয়ানো লাস্ট সিজনে তো বলোনিয়ারে উপায় তেলে জিতেছে, এই সিজনে তাদের টিম খারাপ না। আর ইতালিয়ানো অনেক আন্ডাররেটেড একটা কোচ, তারা নিয়ে আলোচনা তেমন একটা হয় না, বাট তারা নিয়ে আলোচনা হওয়া দরকার। ইতালিয়ানো একটা অনেক ভালো একটা কোচ। আর এবারে টিমটা বলোনিয়া খারাপও না, বেশি ভালো বলবো না, বাট যে কোনো চমক দেখাতে পারে আর কি ইতালিয়ানো আন্ডারে। আর তারা এবার ইউরোপা লিগ খেলবে, আশা করি সেমিফাইনাল বা ফাইনালে যাবে তাদের যে টিম। ভাইয়ারা এমনি জাতীয় দল হিসেবে কাকে সাপোর্ট করেন?
ইতালি ইতালি। তোমার ইউসুফ মাহি ভাই? আমি হচ্ছি ইতালি আর্জেন্টিনা দুইটাই ধরেন আর কি। আচ্ছা, ওয়েল এখন একটু ইতালি নিয়ে গল্প করতে চাই। তো আমার খুব পছন্দের এক ভাই রায়হান হোসেন ভাই, উনি আসলে বড় ইতালি ফ্যান। তো ওনার জন্য আসলে এই ফিওরেন্টিনার গল্পে বলতে হয়, ইতালিয়ান প্লেয়াররা সবচেয়ে বেশি আসলে ফিওরেন্টিনাতে খেলতেছে, এবং সেই হিসাবে ইতালি নিয়ে একটু আলোচনা করি। সিরিয়ার দলগুলোয় কিন্তু ইতালিয়ান প্লেয়ারদের সংখ্যা কম, যেখানে জুভেন্টাস 90% জুভেন্টাসেই ইতালিয়ান প্লেয়ারদের সংখ্যা থাকতো বেশি, সেখানে কিন্তু জুভেন্টাসই এখন ইতালিয়ান প্লেয়ার কম। অপর পাশে ইন্টার মিলানে হ্যাঁ আছে অনেকগুলো প্লেয়ার, কিন্তু ইন্টার মিলানের প্লেয়ার কিন্তু আবার বয়স বেড়ে যাচ্ছে। বা আমরা বারেলাকে দেখেছি, খুবই চমৎকার একটা প্লেয়ার, কিন্তু সে কিন্তু 29 বছর বয়স হয়ে গিয়েছে। তো আসলে বার্ধক্যের দিকে চলে যাচ্ছে ইন্টার মিলান। আর জুভেন্টাসের দুইটা প্লেয়ার আসছে, মানে একটা তো চমৎকার ছিল, বিক্রি যে কেন করে দিল আই ডোন্ট নো, সাভোনা। তো মানে আপনারা আসলে ইতালি নিয়ে কি মনে হয় যে ইতালি কিরকম করছে, কিরকম করার সম্ভাবনা বেশি? আমার মতে গাত্তুসো যখন এনেছে ইতালি অবশ্যই ভালো করবে, বাট ইতালির অনেক দিন ধরে একটা সমস্যা হচ্ছে স্ট্রাইকার সমস্যাটা। এটা একটা সমস্যা, না হলে মিডফিল্ড আপনি মিডফিল্ড বলেন বা ডিফেন্স বলেন বা গোলকিপার পজিশন বলেন, প্রত্যেকটা প্লেয়ারে ভালো ভালো প্লেয়ার আছে। বাট ইতালির সমস্যা হচ্ছে গোল স্কোরিং সমস্যাটা। যেতেগুই এখন সৌদিতে গেছে, তাকে মেবি একটা এতে দেখলাম যে তাকে আর দলে নিবি কিনা এটা আমি জানি না, বাট ইতালিয়ান স্ট্রাইকাররা সিরিয়াতে ভালো করছে, বাট ইতালিয়ান ন্যাশনাল টিমে যে ওইরকম তারা তাদের পারফরমেন্স দিতে পারতেছে না। আপনি যদি কেইন দেখেন, রেতেগুই দেখেন বা লরেঞ্জো লুকা দেখেন, তারা ন্যাশনাল টিমে যে এক প্রকার ফ্লপের মতোই। বাট লাস্টে কিন দুইটা গোল করছিল জার্মানির সাথে। আমরা কিন্তু আরেকটা প্লেয়ারকে পাচ্ছি আমরা স্ট্রাইকার হিসেবে, সেটা হচ্ছে লরেন্জো লুকা। নাপোলিতে যেহেতু গিয়েছে, এবারে কিন্তু লরেন্জো লুকা ভালো কিছু করে দিতেও পারে। ইটালির মূল সমস্যা যেটা প্রপার নাম্বার 9। ইটালি একটা প্রপার নাম্বার 9 এর অভাবে হয়তো ফেল করতেছে। ইটালির ডিফেন্স ভালো, মিডফিল্ডও প্রমিজিং কিছু প্লেয়ার আছে, তারা ভালো করতেছে, ফাতেরেসি আছে, তারপর সান্দ্রো টোনালি আছে, লোগাটেলি আছে, ভালো করতেছে। বাট এটা প্রপার নাম্বার 9 এর অভাব। বালোতেল্লি ছিল, বালোতেল্লি ক্যারিয়ারে হয়তো একটা ভালো স্টার্ট করছিল, দেন সমালোচনার কারণে বা মিডিয়া। বিভিন্ন ক্রিটিসিজমের শিকার হোক বা তার মেন্টালিটির কারণে হোক, বালোতেল্লি কন্টিনিউ করতে পারে। তারপর সিরো ইমোবিলে, স্ক্যামাক্কা বা ময়সে কিন, যারা যারা আছে আর কি, তারা যে দলকে টানতে পারবে বা খুব একটা ভালো জায়গাতে নিয়ে যেতে পারবে বা ইন্টারন্যাশনাল ফুটবল বা ওয়ার্ল্ড কাপ একটা সাকসেস এনে দিতে পারবে, এই ধরনের মার্কে স্ট্রাইকার ইটালি প্রডিউস করতে পারতেছে না। ইটালি সব পজিশনে প্লেয়ার ভালো করতেছে, গোলকিপার ভালো আনতেছে, ডিফেন্ডার ভালো প্রডিউস করতেছে, মিডফিল্ডার প্রডিউস করতেছে, বাট ইটালির মূল সমস্যা জায়গা হচ্ছে ইটালি স্ট্রাইকার। ভালো স্ট্রাইকার পাচ্ছে না ইটালি, এই জন্য ইটালি পিছিয়ে যাচ্ছে। গোল স্কোরিং অপশনটা ইটালির একটু কম। আপনি ডিফেন্ড করতেছে, মিডফিল্ডে বল হোল্ড করতেছে, তো আলটিমেটলি ফিনিশটা করতে পারতেছে না। সেই জায়গাতে ইটালি আর কি ব্যাকফুটে চলে যাচ্ছে। যাই হোক, এইবারে কিন্তু আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসি, সেটা হচ্ছে এসি মিলান গত মৌসুমে যেরকম বাস দিয়েছিল, খারাপ ভাবে নিয়ে আমি কথাটা এইভাবে বললাম, যে সকল ইতালিয়ানদের বের করে দিয়ে এসি মিলান আসলে এগিয়েছিল ইন্টারন্যাশনাল টিম। এই মৌসুমে কিন্তু এসি মিলানের নতুন স্পোর্টিং ডিরেক্টর এসে কিন্তু একটা খুব ভালো কাজ করেছে, সেটা হচ্ছে কামারদা, ফ্রান্সিসকো কামারদা, 16 বছরের একটা ছেলে, প্রচন্ড হাইপ তৈরি করেছে। তাকে কিন্তু লোনে পাঠিয়েছে, এবং আপনারা কি জানেন নাকি না, তার লোনের সিস্টেমটা হচ্ছে এরকম, যতগুলো ম্যাচ খেলবে লেটছে তার জন্য আপনার 2000 ইউরো পাবে, মানে 2000 ইউরো পাবে প্রতি খেলায়, না 1000 ইউরো পাবে প্রতি খেলায়, এবং যতগুলা গোল দিবে তার জন্য লেটচে পাবে 2000 ইউরো ফ্রম এসি মিলান বোনাস হিসেবে। তো এটা করাতে লেটচে যে কাজটা করেছে, তাদের মেইন স্ট্রাইকারকে বিক্রি করে দিয়েছে। আপনারা জানেন নাকি না যে ইতিহাসে প্রথমবার লেটচে খেলবে কামারদাকে অ্যাজ মূল স্ট্রাইকার হিসেবে, 17 বছরের একটা ছেলেকে মূল স্ট্রাইকার হিসেবে তারা খেলাবে। এবং ইউসেবিও দি ফ্রান্সেসকো এরকম পাগলামি করতেছে। একদিকে বলা যায় যে ইতালির জন্য সুসংবাদ, যদি কামারদা হিট খায় তাহলে আপনি চিন্তা করেন ইতালি জাতীয় দলের জন্য কিন্তু একটা বড় একটা ভালো একটা জিনিস হবে। কি মনে করেন আপনারা দুইজন? ফরম্যাটটা আসলে নতুন, যে আমি আগে শুনি নাই যে একটা ক্লাব লোনে পাঠাচ্ছে প্লেয়ার এবং সেই প্লেয়ারকে খেলাইলে টাকা দেওয়া হবে। হ্যাঁ, প্রথম এই সিস্টেমটা আমি দেখলাম বা বিষয়টা শুনলাম। ক্লিক করলে অবশ্যই ইটালির জন্য ভালো, একটা প্রমিজিং ইয়ংস্টার যদি উঠে আসতে পারে ইন্টারন্যাশনাল ফুটবলে, অবশ্যই ইটালির জন্য ভালো। তবে মূল বিষয়টা হচ্ছে যে আহ, একজন নিয়মিত স্ট্রাইকার যে নিয়মিত খেলতেছে, প্রমিজিং স্টার সে হয়তো ফিউচারে ভালো করবে, বাট বর্তমানে একজন রেগুলার স্ট্রাইকার খুবই দরকার যে ক্লিক করতে পারে। কামাটা ভালো হুম। করলে অবশ্যই ইটালিয়ান ফিউচারে ভবিষ্যৎ ভালো। অবশ্যই কামারদার ইয়াটা যদি আমরা দেখি, কামারটা কিন্তু যখন অনূর্ধ্ব 14-15 ছিল মেবি 500 না কত প্লাস গোল করছিল সাড়ে এরকমই, ছয়শো সরি 650 গোল করছিল। তারপরে ইন্টার মিলান সরি এসি মিলান তাকে মেইন টিমে নিয়ে আসে, মেইন টিমে কিছু ম্যাচ সুযোগ দিছিল, পারফরমেন্স কেমন করছিল আমি জানি না, বাট ভালোই করছিল।
কিন্তু এখন যেটা করছে এটা ক্রেজি কাজ করছে, এটা আমিও আগে জানতাম না, আজকে আপনি যেটা বললেন আর কি, আজকে আপনার কাছে আমরা এসি মিলান ফ্যানরাই জানতাম না তেমন। যখন জিনিসটা দেখলাম যে লেচে সেলই করে দিছে তাদের মূল স্ট্রাইকার, যে ক্লসটা তাদের কাছে এতটাই মজা লাগছে যে তাদের ক্রিস্টোভিচ যে ছিল আতালান্তায় সেল করে দিছে। মানে এখন লেচের মূল স্ট্রাইকার নাম্বার 9 যদি হয় সেটা হচ্ছে কামারদা। আমার কাছে এটা মাঝে অবশ্যই মাঝে ভালো মনে হয় যে যদি এসি মিলান নিজেও জানতো না যে তারা কি করতেছে। অবশ্যই যদি কামারটা যদি ভালো করে অবশ্যই ইতালিয়ান ন্যাশনাল টিমের জন্য ভালো, আর আপনাদের এসি মিলান তো আবার তাকে রিটার্ন করবেই, এসি মিলানের জন্য ভালো হবে, আশা করি সে ভালো কিছু করবে। তবে আসল কথা 17 বছরের একটা স্ট্রাইকার, মানে 17 বছরের একটা ছেলের উপরে ভরসা করে তো আসলে ইয়া করা যায় না, মানে মূল দল সাজানো যায় না। আমাদের আসল কথা একটা নাম্বার 9 ইতালি জাতীয় দলে লাগবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আসলে এই নেটওয়ার্কও ডিস্টার্ব করতেছে, রাতও হয়ে গিয়েছে, 1টা বাজতেছে। জিহান ভাই আবার বেরিয়ে গেলেন। তো আমরা লাইভ শেষের দিকে চলে আসি। জিহান ভাই আসলে ইনশাল্লাহ দেখি জিহান ভাইকে নিয়ে এরপর বিদায় শুরু শুরু করে দিই। এর আগে একটা কমেন্ট এসেছে, আমি এটা বুঝি নাই, ইতালি 2020 সালে ইউরো জিতছিল কিন্তু 2022 সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে নাই। ওয়েল, এইটা আসলে একটা বিতর্কিত বিষয় যে 2022 সালে কেন ওয়ার্ল্ড কাপ ইয়ে করে নাই। এটা হচ্ছে সিস্টেমের সমস্যা। এটা যে একটা ম্যাচ হারে সেই ম্যাচ থেকে তারা প্লে অফে চলে যায়, প্লে অফ থেকে আস্তে আস্তে তারা ইয়া করে। তো জিহান ভাই আসল কথা উনি মনে হয় লিভ নিয়ে নিয়েছে, আর আসলে লেট হয়ে গিয়েছে, সময়টা আসলে অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করছি। তো ওমর ইউসুফ ভাই আপনি শেষ করেন, যে আপনার কাছে কি মনে হয় এই মৌসুমটা, আপনার কাছে কি মনে হয় যে কি করতে পারবে, আর জুভেন্টাস কি কোনো প্লেয়ার সাইন করাবে নাকি না, আর যদি করায় আপনার কাছে কি মনে হয় কাকে করাবে? এই সিজনে আমরা ফ্রি সাইনিং করাইছি হচ্ছে যে জনাথন ডেভিডকে, আর হচ্ছে আলবার্তো কস্তার সাথে সোয়াব বিলে আমরা জোয়া মারিওকে পোর্তো থেকে আনছি। নিকো গঞ্জালেসকে সেল দিতে পারি, তখন আমরা ওই পজিশনে প্লেয়ার আনবো। তখন ওই পজিশনের জন্য আমরা প্লেয়ার যদি আমরা দেখি, সানচো আছে আর হচ্ছে করিম আদিয়ামি আছে, আর এই দুটা সাইনিং এর একটা হতে পারে যদি নিকো গঞ্জালেস আতলেটিকো মাদ্রিদে চলে যায়। আর রিউমারও তাও দেখতেছি যে আতলেটিকো মাদ্রিদে চলে যাবে নিকো গঞ্জালেস। আর হচ্ছে যে উলুমওয়ানিকে আবারও ইউভেন্টাসে ব্যাক করানোর চেষ্টা করতেছে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। ব্রাইটনের ওরিলেকে আনতে পারে মিডফিল্ডে, আর হচ্ছে জাগারোভাকে আনতে পারে। এই দুইটা সাইনিং হতো আমার মতে, যে উলুমওয়ানি, জাগারোভা আর হচ্ছে যে ওরিলে, এই তিনটা সাইনিং হতে পারে আর কি জুভেন্টাসে, যা দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে তাহলে আপাতত আজকে এখানেই বিদায় নেওয়া নেই। তো ধন্যবাদ ওমর ইউসুফ মাহি ভাই, এবং অবশ্যই ধন্যবাদ জানাই জিহান ভাইকে। মানে দুইজনই আসলে চমৎকার আলোচনা করলাম আজকে। তো আজকে আমার প্রথম আসল কথা পডকাস্ট, তো সেই হিসেবে আসল কথা অনেক কিছুই ম্যাচ করতে পারি নাই বলে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনাদেরকেও ঠিক মতো ইউজ করতে পারিনি ওমর ইউসুফ ভাই এবং জিহান ভাইকে। তো আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন অন্য একটা এপিসোড নিয়ে আবার আসবো, ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।